এবং পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। So you all know that this is our eighth free live class of this free course, and in this class, I am going to talk about practical use of do verb, be verb, and have verb. কিভাবে আমরা এই do verb, কিভাবে আমরা এই have verb এবং এই be verb এর ব্যবহার সঠিকভাবে ইংলিশে করতে পারি, এই বিষয়গুলো দেখবো আজকের এই ক্লাসটাতে এবং ইন ডিটেলসে দেখার চেষ্টা করব। অর্থাৎ এই যে ভার্বগুলো দেখছেন, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব মানে কি? এই যে অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে আমরা মনে করি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি। এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে, বাট না, এই ভার্বগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই ভার্বগুলোর অন্যান্য প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতো অর্থ দেয়। অর্থাৎ এগুলো কমনলি প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে আমাদের ব্যবহার করতে হয়, বাট কখনো কখনো মেইন ভার্ব হিসেবে বসে, কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কখনো এই ভার্বগুলো বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। তো কখন এরা অর্থ দেয়, কখন দেয় না, কখন মেইন ভার্ব হিসেবে বসে, কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার জন্য বসে, এই ফাংশনগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। এগুলো খুবই বেসিক একটা থিংস গ্রামারের, বাট আমি এই ক্লাসটা নেই, আপনারা লাস্ট পর্যন্ত থাকেন। আপনি বলতে বাধ্য হবেন যে না, এই টপিকসটা সম্পর্কে আমি নতুন কিছু শিখছি, যে বিষয়গুলো আমার এতদিন অজানা ছিল, এই বিষয়গুলো সম্পর্কে আমার ভালো একটা কনসেপ্ট, ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা এতদিন ছিল না। অর্থাৎ এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। কারণ আপনি কমনলি যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য লিখতে যান বা বলতে যান, এই ভার্বগুলোকে ইউজ করতে হয়, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। তো আমরা যদি সঠিকভাবে ব্যবহারটা করতে না পারি, আমরা নিজেদের ভিতরে কনফিউশন ফেস করবো একটা কথা লিখতে গেলে বা বলতে গেলে, যেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। বাট এদের ভালো কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট যদি চলে আসে আপনার, তাহলে দ্রুত ডেভেলপ করতে পারবেন। তো এতটুকু আমি বলতে পারি, লাস্ট পর্যন্ত থাকবেন, আপনার এই সময়টা বৃথা যাবে না। এরপর আমি প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়ে কথা বলবো, আমার নিজের লেখা যে বইটা, এই বইটা নিয়ে কিভাবে আমরা যে কোনো একটা কথা বাংলায় ভাবলে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, বা ইংলিশ বাক্যকে ইনস্ট্যান্টলি সঠিক টেন্স মেনটেন করে বাংলায় ট্রান্সলেট করতে পারি। অর্থাৎ আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার জানি, বাট প্র্যাকটিক্যালি যখন একটা সেন্টেন্স দেখি, একটা সেন্টেন্স ভাবি, লেখার বা বলার চেষ্টা করি, তখন আমরা কনফিউশনে পড়ে যাই, বুঝতে পারি না যে যে এটা কোন টেন্স মেনটেন করে হবে, সাবজেক্ট কি হবে, ভার্ব কি হবে, বা একটা কোশ্চেন থাকলে সেটা আমি কিভাবে তৈরি করব, ডাব্লিউএইচ ওয়ার্ড কিভাবে আমি ইউজ করব, কারেক্ট অর্ডারটা কি হয় একটা সেন্টেন্স গঠনের। তো এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস করলে ওই জায়গাগুলো থেকে আপনি ওভারকাম করতে পারবেন। তো লাস্ট পর্যন্ত থাকেন, দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আশা করি সময়টা বৃথা যাবে না। পজিটিভ মাইন্ডে যদি আপনি আমাকে নিতে পারেন, এই ক্লাসটা অনেক অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি ইফেক্টিভ একটা ক্লাস হবে আপনাদের জন্য। তো দেখেন, এখানে মূলত কি বলছে বা কি বলা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে বলছে যে ইউজ অফ বি ভার্ব, কথাটা একটু বুঝবেন। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। কি বলছে? ভার্ব একটা সেন্টেন্সের প্রাণ। ভার্বের ডেফিনেশন কি? যে ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, লেখা, বলা, খাওয়া, দাওয়া, পড়া, এগুলো বোঝায়। হ্যাঁ, এবার কি বলছে? যে ভার্ব ছাড়া আমরা ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি না। উইদাউট ভার্ব আমরা কিন্তু কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি না। এই সমস্ত ভার্বের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে এই বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে, বিভিন্নভাবে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হয়। এটা এটা অন্যান্য সকল ভার্বের মতোই, বাট একটু ডিফারেন্ট। এবং এই ভার্বটা খুবই পাওয়ারফুল একটা ভার্ব। কেন পাওয়ারফুল বলছি, ক্লাসটা লাস্ট পর্যন্ত করেন, আপনি বুঝতে পারবেন। দেখেন, এই বি এর দুইটা অর্থ, কোনো ভার্ব দেখবেন না যে এরকম অর্থ দিতে পারে। একটা অর্থ হচ্ছে হওয়া, আর একটা অর্থ হচ্ছে থাকা। আবারও বলছি, বি মানে হচ্ছে হওয়া, আবার এই বি এর মানে হচ্ছে থাকা। যদি অবজেক্ট মানে এক্সটেনশনের যে পার্টটা, অর্থাৎ ভার্বের পরে যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে থাকা। যদি পার্সন বা নাউন থাকে, তাহলে বি এর মানে হওয়া। সেটা কেমন, আমি বুঝিয়ে বলছি। তার আগে দেখেন, বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়। যেমন এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। হ্যাঁ, এরপর কি বলছে? পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আমাদের বিং। অর্থাৎ আমাদের অন্যান্য সব ভার্বগুলোর মতো আমরা যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলি, এই যে বি ভার্ব, এই বি ভার্বেরও অনেকগুলো ফর্ম আছে। এরপরে দেখেন কি বলছে, এই যে বি এর সাতটা ফর্ম, এবং এই সাতটা ফর্মগুলো মানে এই যে মানে অ্যামিজার, অজয়ার, অ্যামিজার, অজয়ার,
বিন, বিং, এই যে ফর্মগুলো আপনারা দেখছেন, এই ফর্মগুলোর প্রত্যেকটার মানে হচ্ছে হওয়া বা থাকা। এখন এটা টেন্স অনুযায়ী মূলত এক একটা ফর্ম আমাদের ব্যবহৃত হয়ে থাকে। সেটা কিভাবে বা কেমন, আমি যে আরেকটু সামনের দিকে আসি, হ্যাঁ ইউ ক্যান সি, এখানে বলছে, দেখেন কি বলছে একটু বোঝেন। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। কি বলছে? বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর প্রেজেন্ট যে ফর্মগুলো সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর। এরপর কি বলছে একটু বোঝার চেষ্টা করেন, যে এই অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে বসে। সেটা কিভাবে হয় সেটা নিয়ে আমি একটু কথা বলবো। সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু শো করব বা দেখাবো। তার আগে এটা তো আপনারা জানেন যে অ্যাম, ইজ, আর কখন কোন পার্সনের সাথে বসে, যে আই এর সাথে অ্যাম হয়, হি, শি, ইট, বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে ইজ হয়, প্লুরাল সাবজেক্ট থাকলে আর হয়। এটা নিয়ে বলার কিছু নেই। বাট এইখানে এই যে জায়গাটা আছে বা যে জায়গাটা আপনারা দেখছেন, এইভাবে দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি যদি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে একটু লিখে দেখাই বিষয়গুলোকে, তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য বোঝা অনেক সহজ হবে, অনেক সহজে বিষয়গুলোকে আপনারা নিতে পারবেন। তো এই জায়গাটাতে একটু ফোকাস করেন মনোযোগ দিয়ে। আমি যে জায়গাটা দেখাচ্ছি এখন, একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। একটা কথা আগে বোঝেন, যারা একদম প্রথম দিন থেকে ক্লাস করছেন, আমি আপনাদের একটা কথা বারবার বলছিলাম, যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন যে আমার ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই বলে আমি ইংলিশে কথা বলতে পারি না বা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছি না, এই ভোকাবুলারি বলতে আমি কি বলছিলাম, যে আমাদের ভার্বের ভোকাবুলারি জানতে হয়। ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হয়। যে যত বেশি ভার্বের ভোকাবুলারি জানে, যে যত বেশি ভার্বের অর্থ জানে, ভার্ব সম্পর্কে যার যত কনসেপ্ট থাকে, সে তত দ্রুত ইংরেজি ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। এই কথাটা আমি বারবার বলছি আপনাদের, এটা আপনাদের মনে রাখার কথা বা মনে থাকার কথা। কার কথা বলছি? ভার্বের ভোকাবুলারি শেখার কথা। কারণ একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। ভার্ব বসালে এক্সটেনশন বা এই যে অবজেক্ট বাকি যে অংশটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। তার মানে আমাকে জানতে হবে কোনটা, আমাকে জানতে হবে ভার্ব, আমাকে কনসেপ্ট রাখতে হবে কি সম্পর্কে, কনসেপ্ট রাখতে হবে ভার্ব সম্পর্কে। এবং এই ভার্বের ফর্ম আছে যেগুলোকে কনজুগেশন অফ ভার্ব বলে। এই একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে। আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, বাকি 2টা টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। অর্থাৎ আমরা কথার পরিবর্তনের জন্য, এগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলো থেকে বলছিলাম, আমরা কথার পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য, সময়ের পরিবর্তনের জন্য আমরা এই টেন্সের ব্যবহার শিখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে আপনারা জানেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সের 4টা করে ক্লাসিফিকেশন বা ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টেন্সের যে ভাগগুলো আছে, অর্থাৎ টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচারে 12 ধরনের সেন্টেন্স তৈরি করা যায় একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে 12 ভাবে আমি লিখতে পারি বা বলতে পারি। এখন এই টেন্সের স্ট্রাকচারটা মূলত কি? আমি কি বলছিলাম, যে টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। আমাদের ভোকাবুলারি জানার সঙ্গে সঙ্গে এই ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। আপনি যত স্ট্রাকচার শেখেন, রুলস শেখেন, যত ভালো বই পড়েন, যদি ভার্বের ফর্ম আপনি না জানেন, আপনি কথা বলতে পারবেন না। আমি যদি আপনাকে বলি সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? আপনি হয়তো টেন্স শিখছেন, ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এখানে সে ইংরেজি হি, গাড়ি ইংরেজি কার, চালানো ইংরেজি কি, এইটা যদি আপনি না জানেন তাহলে কথা কি বলতে পারবেন? এখন আপনি জানলেন যে ড্রাইভ মানে চালানো। এখন ওই ড্রাইভের পাস্ট ফর্মটা আবার কি, এটা তো আপনার জানতে হবে। এটা যদি আপনি না জানেন, তাহলে কি আপনি ওই কথাটাকে কখনো ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? ওয়াজ দিয়ে, ডিড দিয়ে এগুলো করা যায় না। মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়। তাহলে সে একটা গাড়ি চালিয়েছিল, এটার ইংলিশ হচ্ছে হি ড্রোভ এ কার। তাহলে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। এটা যদি আপনি না জানেন, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, এটা যদি না জানেন, পাস্ট টেন্স শিখে, পাস্ট টেন্সের ডেফিনেশন শিখে, স্ট্রাকচার শিখে কোনো লাভ হবে? হবে না। অর্থাৎ ভার্বের ফর্ম জানতে হবে। ভার্বের ফর্ম সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট, ভালো একটা ধারণা আমাদের রাখতে হবে। ভার্বের ফর্ম টোটাল থাকে কয়টা? 5টা। আমাদের 3টা করে দেওয়া থাকে বইগুলোতে, বাট 5টা ফর্মই জানার প্রয়োজন। কেন প্রয়োজন? এইটা আজকের এই ক্লাসটাতে আমি ইন ডিটেলসে ব্যাখ্যা করব। ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম,
V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 এটাকে বলে থার্ড পারসন ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ফর্মটা বসে। তাহলে দেখেন আমি যদি বলি গো, গো মানে কি যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, প্রেজেন্ট পার্টিসিপল কি গোয়িং, থার্ড পারসন ফর্মটা হচ্ছে গোজ। আমি যদি আবার কিছু ভার্ব নেই, রাইট, রাইট মানে কি লেখা, এর পাস্ট ফর্ম কি আমার রোড, পাস্ট পার্টিসিপল কি রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল কি রাইটিং, WRITITING রাইটিং, থার্ড পার্সন কি রাইটস। আবার আমি তো একটা ভার্ব নেই, ফর এক্সাম্পল ড্র, ড্র মানে কি আঁকা, পাস্ট ফর্ম ড্রিউ, পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পার্সন ড্রস। এইভাবে প্রত্যেকটা ভার্বের ফর্ম আমাদের চিনতে হবে, জানতে হবে। আপনি হয়তো 20টা 30টা 50টা ভার্ব জানেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল জানেন না। আর এটা যদি না জানেন, কোনো স্ট্রাকচার শিখে লাভ হয় না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স তৈরি করা যায় না। এই ভার্বের ফর্মগুলো মেমোরাইজ করার বা মুখস্থ করার একটা ওয়ে আছে, গল্পের মাধ্যমে এগুলো করা যায়। হ্যাঁ, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এইটা করতে হবে। দেখেন স্পিক মানে কি বলা, এর পাস্ট ফর্ম কি স্পোক, পাস্ট পার্টিসিপল কি স্পোকেন, প্রেজেন্ট পার্টিসিপল কি স্পিকিং, থার্ড পারসন কি স্পিক্স। প্রত্যেকটা ভার্বের কিন্তু আমাদের এরকম ভাবে ফর্ম থাকে। তাহলে গো, রাইট, ড্র, ড্রাইভ, স্পিক। হ্যাঁ, এখন আমি যদি বলি ডু, এই ডু মানে কি করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, থার্ড পারসন হচ্ছে ডাস, থার্ড পারসন কি ডাস। আমি যদি বলি হ্যাভ, এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি জানেন হ্যাড, এর পাস্ট পার্টিসিপল কি জানেন এটাও হ্যাড। আমরা বলি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ হ্যাড হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, HAVING, এর থার্ড পারসন হচ্ছে হ্যাজ। সবাই একটু বোঝেন, এরকম ভাবে প্রত্যেকটা ভার্বের কিন্তু আমাদের এই ফর্ম থাকে, এটা বুঝতে হয়। এইবার দেখেন আমি যদি বলি বি, এই বিও কিন্তু আমাদের একটা ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমাদের অ্যাম, ইজ, আর প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সেম হলেও বি ভার্বটা একটু ডিফারেন্ট, অন্যান্য সব ভার্বের মতোই বাট একটু ডিফারেন্ট। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল কি বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং, থার্ড পারসন হচ্ছে ওইভাবে কিছু হয় না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেটা বসে আর কি, অর্থাৎ ইজ বা ওয়াজ, এগুলোকে আমরা ইউজ করতে পারি। এখন বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন এই বিষয়গুলো, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ভার্বের ফর্ম আমি লিখলাম, এই ফর্মগুলোই কিন্তু আমরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ইউজ করি, তাই না? করি কিনা? যেমন মনে করেন রাইট মানে আমরা জানি লেখা, এখন এই ভার্বটা দিয়ে আমি যদি কয়েকটা সেন্টেন্স তৈরি করি, একটু বোঝেন এই বি ভার্বটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। দেখেন আমি যদি বলি যে হি রাইটস, অর্থাৎ সে লেখে কি, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। আমি যদি বলি হি রোট, WROT, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। আমি যদি বলি সে একটা চিঠি লিখবে, হি উইল রাইট, WRITE, রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। আমি যদি বলি সে একটা চিঠি লিখছে, হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে বা লিখিতেছে। হ্যাঁ, আমি যদি বলি সে একটা চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন, হি হ্যাজ রিটেন আ লেটার। অর্থাৎ এই রাইট যে ভার্ব, রাইট মানে কি লেখা, এই ভার্বের বিভিন্ন ফর্ম ব্যবহার করে এবং টেন্সের স্ট্রাকচার জেনে আমরা কিন্তু 12টা টেন্সে এই রাইট ভার্বটাকে ইউজ করতে পারি বা লিখতে পারি। কি বললাম, 12টা টেন্সেই লিখতে পারি, এবং লিখলে কি হয়, সময়ের পরিবর্তন হয়। হি রাইটস আ লেটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে একটা চিঠি লেখে। হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি উইল রাইট আ লেটার, সে চিঠি লিখবে। হি ইজ রাইটিং আ লেটার, সে চিঠি লিখছে। হি হ্যাজ রিটেন আ লেটার, সে চিঠি লিখেছে, লিখিতেছে, লিখেছে। এখন হি সাবজেক্ট, অবজেক্ট এ লেটার। আমার একটা কথার পরিবর্তনের জন্য, একটা সময়ের পরিবর্তনের জন্য, একটা কালের পরিবর্তনের জন্য মূলত কোন জায়গার পরিবর্তন হয়, কিসের পরিবর্তন হয়? পরিবর্তনটা হয় হচ্ছে আমাদের মূলত ভার্বের ফর্মের, ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে থাকে। তাহলে দেখেন এইবার এই বি ভার্বটাকে যদি আমি এইভাবে একটু ইউজ করি অ্যাজ আ মেইন ভার্ব, বি মানে কি জানেন? এই বি এর দুইটা মিনিং, রাইট মানে যেমন লেখা, গো মানে যেমন যাওয়া, ড্র মানে যেমন আঁকা, ড্রাইভ মানে যেমন চালানো। এই বি এর অর্থটা হচ্ছে, আরে অবস্থা, জাস্ট ওয়েট এ মিনিট, এই বি এর অর্থটা হচ্ছে হওয়া অথবা থাকা। কি বললাম, দুইটা অর্থ দেয় এটা। একটা হচ্ছে হওয়া, যদি অবজেক্টে পার্সন থাকে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে বি এর মানে থাকা। এই বি ভার্বের ব্যবহারটা একটু ভালোভাবে বোঝেন। যেমন মনে করেন আমি যদি বলি হি বি আ ডক্টর,
এর বাংলা অর্থ কি জানেন? সে হয় একজন ডক্টর। আবার আমি যদি এরকম একটা বাক্য বলি, হি বি অ্যাট হোম, এর মানে কি জানেন? সে বাড়িতে থাকে বা সে বাড়িতে আছে। অর্থাৎ হোমটা কি প্লেস, ডক্টরটা কি পার্সন বা নাউন। তো এইখানে আমার বুঝতে হবে বি এর পরে এক্সটেনশনে যদি পার্সন বা নাউন থাকে, বি এর মানে হওয়া, প্লেস থাকলে বা অ্যাডভার্ব থাকলে বি এর মানে থাকা। এখন এই বি, এটা একটা রুট ফর্ম বা বেস ফর্মের ভার্ব, এটা যদি আপনি এখানে বসান এটাও ভুল না, কিন্তু এর আবার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আছে। এই জন্য আমরা এখানে বি না বসিয়ে আমরা কি বসাই? আমরা বলি যে হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার, অথবা হি ইজ অ্যাট হোম। তাহলে ইজ এর মানে কি? হওয়া বা থাকা, সে একজন ডাক্তার হয় বা সে বাড়িতে থাকে। এ দুটো কি? আমরা অ্যাম ইজ আর দেখলেই মনে করি কন্টিনিউয়াস, বাট না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে রাইটের প্রেজেন্ট ফর্মটা বসছে, আমার এই বি এর প্রেজেন্ট ফর্মটা বসছে। হ্যাঁ, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স এরা, অর্থাৎ অ্যাম ইজ আর থাকলেই কন্টিনিউয়াস না, এরপর আরেকটা ভার্ব নেই, তার সাথে আইএনজি নেই, এখানে এটাই মেইন ভার্ব। তো এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার যদি কোনো সেন্টেন্স বা বাক্যের মেইন ভার্ব হিসেবে থাকে, তাহলে তারা কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, নট কন্টিনিউয়াস। এই দেখেন, তাহলে আমি যদি বলি সে একজন ডাক্তার ছিল, তো জাস্ট বি ভার্বের পাস্ট ফর্ম কি, আমি সেটা বসাবো, হি ওয়াজ আ ডক্টর। তাহলে ওয়াজ থাকলেই কি পাস্ট কন্টিনিউয়াস না? পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে কখন? যখন এটা মেইন ভার্ব হিসেবে থাকে। আবার আমি যদি বলি যে হি ওয়াজ অ্যাট হোম, হি ওয়াজ অ্যাট হোম, এর মানে কি? যে সে বাড়িতে ছিল। আবার দেখেন হি উইল রাইট আ লেটার, এখন আমার মডালের পর আমার মেইন ভার্বের কিন্তু একদম বেস ফর্ম বা রুট ফর্মটা বসে। এই জন্য এখানে হি উইল রাইট, সে লেখে, হি রাইট, হি উইল রাইট, সে লিখবে। তাহলে হি, এখানে বি মানে কি? হওয়া বা থাকা, তাহলে উইল বি, অর্থাৎ সে হবে বা সে থাকবে। উইল বি বসাবেন এখানে, অর্থাৎ একদম বেস ফর্মটা বসাবেন, রুট ফর্মটা বসাবেন। ভার্বটা মূলত কি? বি ভার্ব। এখন আমি যদি বলি হি উইল বি আ ডক্টর, এর মানে হচ্ছে সে হয় একজন ডাক্তার। অথবা আমি যদি বলি হি উইল বি অ্যাট হোম, হি উইল বি অ্যাট হোম, এর মানে হচ্ছে সে বাড়িতে থাকবে। হি উইল বি অ্যাট হোম, এর মানে হচ্ছে কি? সে বাড়িতে থাকবে। হি ইজ রাইটিং আ লেটার, তাহলে আমি যদি বলি হি ইজ বিং, হি ইজ বিং, বি মানে কি? হওয়া, তাহলে ইজ বিং, সে হচ্ছে, ইজ বিং আ ডক্টর। এর মানে, মানেটা কি? এর মানে হচ্ছে সে একজন ডাক্তার হচ্ছে, অর্থাৎ ডাক্তার হওয়াটা তার একটা প্রসেসিং এর ভিতরে আছে। হি ইজ বিং আ ডক্টর, হি ইজ বিং ইন ঢাকা। আমি যদি বলি সে ঢাকায় বাস করছে, আমি বলি না হি ইজ লিভিং ইন ঢাকা, ওই লিভিং এর পরিবর্তে আপনি বলেন হি ইজ বিং ইন ঢাকা। এই বি এর মানে কি? থাকা। হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছে। বি এর পাস্ট, রাইট এর পাস্ট পার্টিসিপল রিটেন, বি এর পাস্ট পার্টিসিপল কি? বিন। বি মানে কি? হওয়া। রাইট মানে কি? লেখা। রিটেন মানে কি? লিখেছে। তাহলে বিন মানে কি? হয়েছে। তাহলে আপনি যদি বলেন হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে, অর্থাৎ এই বিনের পরিবর্তে আপনি অন্য ভার্ব ব্যবহার করতে পারেন হওয়ার অর্থে, যেমন হি হ্যাজ গট এ ডক্টর, এটাও আপনি বলতে পারেন। হি হ্যাজ বিকাম এ ডক্টর, এটাও বলতে পারেন। বাট এই বিন বললে তো ভুল না। হ্যাঁ, বি মানে কি? হওয়া, এর পাস্ট পার্টিসিপল বিন। এই বিনটা এখানে মেইন ভার্ব। আমরা এই হ্যাভ বিন বা হ্যাজ বিন দেখলেই ভাবে কি মনে হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা প্যাসিভ ভয়েস। বাট এটা কোনো প্যাসিভ ভয়েসও না, এটা কোনো পারফেক্ট কন্টিনিউয়াসও না। এই বিই, ইজ বিং, এম বিং, ইজ বিং, আর বিং, এটা দেখলেই ভাবে কি মনে হয়? প্যাসিভ ভয়েস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। বাট না, প্যাসিভ না, এগুলো অ্যাক্টিভের সেন্টেন্স। এই বিংটাই এখানে মেইন ভার্ব, হওয়া অর্থে পড়ছে। এই বিনটাই এখানে মেইন ভার্ব, হওয়া অর্থে পড়ছে। হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে, এটা কোনো পারফেক্ট কন্টিনিউয়াসও না। এই বিংটা কোনো অক্সিলারিও না, এই বিংটা কোনো অক্সিলারি না, মেইন ভার্ব। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমরা মনে করি হ্যাভ বিন হ্যাজ বিন থাকলেই হয়তো সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বা কোনো প্যাসিভ ভয়েস, বা ইজ বিং, অ্যাম বিং, আর বিং, এগুলো থাকলেই মনে হয় কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। বাট না, এগুলো অ্যাক্টিভের সেন্টেন্স কিন্তু। তাহলে আমি যদি বলি হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 2 মান্থ, 2 মান্থ, ফর 2 ইয়ার্স, সে 2 বছর ঢাকায় থেকেছে। এই বাক্যটার বাংলা অর্থটা হচ্ছে এরকম, সে 2 বছর ঢাকায় থেকেছে। অর্থাৎ এই বিনটা, আবারও বলছি, মেইন ভার্ব হিসেবে এখানে বসতেছে। তার মানে আমি আপনাদের মেইন কথা কি বলতে চাচ্ছি দেখেন, শ্যাল বি, উইল বি দেখলেই ভাবে কি ফিউচার কন্টিনিউয়াস, বাট না, এই বিটা মেইন ভার্ব, উইলটা অক্সিলারি ভার্ব। এই বি এর পরে আর কিছু নেই। শ্যাল বি বা উইল বি এর পরে আরেকটা যদি ভার্ব থাকতো, তার সাথে যদি আইএনজি থাকতো, তাহলে ফিউচার কন্টিনিউয়াস হতো। এটা কিন্তু জাস্ট ফিউচার ইনডিফিনিট। আমাদের ব্রেনে এটা গেঁথে গেছে যে অ্যাম ইজ আর দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর দেখলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি, উইল বি থাকলেই সেটা ফিউচার কন্টিনিউয়াস, বিং, বিন এগুলো থাকলে আমার ওই প্যাসিভ ভয়েস হতে পারে বা পারফেক্ট কন্টিনিউয়াস। বাট না, আমি আপনাদের কি বলতে চাচ্ছি? আমি আপনাদের মেইনলি যে কথাটা বলতে চাচ্ছি, এই গোটা যেমন একটা মেইন ভার্ব,
এই গোটা যেমন একটা মেইন ভার্ব, এই রাইটটা যেমন একটা মেইন ভার্ব, এই ড্র শব্দটা যেমন একটা মেইন ভার্ব, এবং এই প্রত্যেকটা ভার্বের যেমন পাঁচটা ফর্ম আছে, এই ভার্বগুলোকে যেমন প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব হিসাবে আমাদের সবগুলো টেন্সের স্ট্রাকচারে আমরা লিখতে পারি বা নিতে পারি। এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর বিন বিং, অর্থাৎ যে ভার্বগুলোকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ভার্ব হিসেবে চিনি বা জানি, আমরা মনে করি যে এগুলো শুধু কন্টিনিউয়াস টেন্সে বসে বা এই টেন্সে বসে, বাট বিষয়টা এরকম না। এই অ্যামিজার অজয়ার বিন বিং এই যে ভার্বগুলো, অর্থাৎ এই যে বি ভার্বগুলো অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো, অন্যান্য সকল ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বের মতো আমার এই 12টা টেন্সের স্ট্রাকচারেই অ্যাজ আ মেইন ভার্ব, অ্যাজ আ প্রিন্সিপাল ভার্ব, অ্যাজ আ ফাইনাইট ভার্ব তাদের নিজস্ব অর্থ অনুযায়ী, নিজস্ব মিনিং অনুযায়ী বসতে পারে। এটা শুধুমাত্র অক্সিলারি বা হেল্পিং ভার্ব নয়, এটা শুধুমাত্র যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে বা বিন থাকলেই যে পারফেক্ট কন্টিনিউয়াস বা প্যাসিভ এরকম না। এই ভার্বগুলোকেও আবারও বলছি, অন্যান্য প্রিন্সিপাল ভার্বগুলোর মতো অ্যাজ আ মেইন ভার্ব, অ্যাজ আ ফাইনাইট ভার্ব, অ্যাজ আ প্রিন্সিপাল ভার্ব তাদের নিজস্ব অর্থ অনুযায়ী, অর্থটা কি হওয়া বা থাকা, আমার যে 12টা টেন্স আছে এই সব টেন্সের স্ট্রাকচারে বসানো যায়। ইভেন মডাল ভার্বেও এগুলোকে ইউজ করা যায়। হি ক্যান বি এ ডক্টর, হি কুড বি এ ডক্টর, হি শুড বি এ ডক্টর, হি উড বি এ ডক্টর, হি উড হ্যাভ বিন আ ডক্টর। অনেক অনেক সেন্টেন্স এটা দিয়ে করা যায়। তাহলে আমি যে বিষয়টা এখানে বললাম, আমার কথাটা কি কেউ একটু হলেও বুঝতে পারছেন আমি মূলত কি বলতে চেয়েছি এই জায়গাটাতে? আমরা মনে করি যে ওগুলো অক্সিলারি, ওগুলো হেল্পিং, বাট না, ওগুলোকে আমরা কি করতে পারি, কি বললাম বলেন তো, মেইন ভার্ব হিসাবে ব্যবহার বিভিন্নভাবে করতে বলা হচ্ছে। পারি। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ, যে বিষয়গুলো বললাম বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে, এগুলো টাকা খরচ করে পাবেন না। কারণ এই এই যে জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো খুবই বেসিক গ্রামাটিক্যাল থিংস, বাট এগুলো আমরা ইন ডিটেলসে বুঝি না, দেখি না, আমাদের কেউ দেখায়ও না। এই জন্য এই জায়গাগুলো সম্পর্কে আমাদের ধারণাটা স্পষ্ট থাকে না, ক্লিয়ার থাকে না। এটা ক্লিয়ার করতে হবে, কারণ এই ভার্বগুলো কমনলি ইউজ করতে হয় যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে, অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে হয়। তো কখন মেইন ভার্ব হিসেবে ইউজ করছেন, কখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করছেন, কখন এগুলো অর্থ দিচ্ছে, কখন দিচ্ছে না, এটা তো জানতে হবে আপনার। এটা না জানতে পারলে এই ভাষাটা প্রফেশনালি আপনি শিখতে পারবেন না। হাজার হাজার টাকা খরচ করে একটা জায়গায় ভর্তি হন, এই যেভাবে আমি ভেঙে ভেঙে জায়গাগুলোর কথা বলছি বা বোঝাচ্ছি, এটা কেউ দেখাবে না। এই ক্লাসগুলো করলে আপনার মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল, এইভাবে দেখাইছিল বা বলছিল বা শিখাইছিল এই ল্যাঙ্গুয়েজটা বা এই ভাষাটা। আজকের পর এই ক্লাসটা শেষ হলে পেইড কোর্সের ক্লাসে শুরু হবে, এইভাবে আর আপনাদের ক্লাসগুলো নিতেও পারবো না। এই জন্য বলছি একটু দেখেন। এরপর দেখেন তাহলে, আমি যদি একটু এই পিডিএফ ফাইলটাতে আসি এখন আবার, এখানে কি বলছে দেখেন, এই যে কিছু বাক্য আছে, আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ। এই বাক্যগুলো অর্থাৎ এখানকার প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু এই যে অ্যাম ইজ আর, এগুলো মেইন ভার্ব, এগুলো প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এই প্রত্যেকটা বাক্য কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, নট কন্টিনিউয়াস। আবারও বলছি, এইখানে যে বাক্যগুলো দেখছেন প্রত্যেকটা বাক্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এই যে অ্যাম ইজ আর এর পরে যে যে জায়গাটা দেখছেন, এটাকে আমরা অবজেক্টও বলবো না, অ্যাডভার্বও বলবো না, এইগুলোকে মূলত বলা হয় কমপ্লিমেন্ট। আমি আপনাদের একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাসেও আমি দেখিয়েছি যে ফর মেকিং আ ইংলিশ সেন্টেন্স, যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা কি, যে ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, প্রথমত আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। এই সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন থাকে, তারপর ভার্ব, দেন এক্সটেনশন, এখানে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল থাকে। তো এই যে ডক্টর, টিচার, ফার্মার, গুড বয়, স্মার্ট গার্ল, এগুলোকে বলে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্টে যে ব্যক্তি বা বস্তু থাকে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তুই থাকে, তার সম্পর্কেই কথা বলা হয়। এটাকে আমরা কমপ্লিমেন্ট বলে চিনি বা জানি। তো এইগুলোকে মূলত কমপ্লিমেন্ট বলে। সেটা আপনাদের একটু জানতে হয়। এবার দেখেন, এই অ্যামিজার আমি কি বললাম, যদি আপনি মেইন ভার্ব হিসেবে ইউজ করেন, অন্য কোনো ভার্ব যদি ওই জায়গায় না থাকে, তাহলে তাদের অর্থটা কি, হওয়া বা থাকা। কিন্তু এই সেম ভার্বগুলো কিন্তু আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে বসে। হেল্পিং ভার্ব মানে কি, অক্সিলারি ভার্ব, অক্সিলারি মানে কি, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী মানে কি, এমন কোনো ভার্ব যে ভার্বটা অন্য আরেকটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। এমন কোনো ভার্ব, কি বললাম, যে ভার্বটা অন্য আরেকটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। তো যখন এগুলো হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে, তখন মূলত এই ভার্বগুলো কোনো মিনিং দেয় না,
কোনো অর্থ দেয় না, দ্যার ইজ নো মিনিং, জাস্ট সেন্সটা মেনটেন করার জন্য, অর্থাৎ স্ট্রাকচারটা মেনটেন করার জন্য, এবং টেন্সটাকে, অর্থাৎ বাক্যটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্যই মূলত এই ভার্বগুলোর ব্যবহার। যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, এই প্লে মানে খেলা, এই ওয়ার্ডটাই মূলত অর্থ দিচ্ছে। ওই যে অ্যামিজারের মানে যে হওয়া বা থাকা, এই অর্থ কিন্তু এই বাক্যগুলোতে কোথাও দিচ্ছে না, দিবেও না। এটা জাস্ট নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য বা টেন্সটাকে মেনটেন করার জন্য এখানে বসছে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং অ্যাট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, ইউ আর রাইটিং আ লেটার। তো এখানে এই যে অ্যাম ইজ আর দেখছেন, এগুলো হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। এখানে মেইন ভার্বগুলো কি? প্লেইং, ড্রয়িং, ওয়ার্কিং, ডুইং, গোয়িং, রাইটিং, এবং এইগুলো এখানে মূলত মেইন ভার্ব বা এই ভার্বগুলোরই মূলত অর্থটা দিয়ে থাকে। তো ওই অ্যাম ইজ আর নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য বসে। যেমন ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো? আরেন্ট ইউ ইটিং রাইস, রাইস, তুমি কি ভাত খাইতেছো না বা ভাত খাচ্ছ না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরেন্ট দে প্লেইং ফুটবল, আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? অর্থাৎ নেগেটিভ বা ইন্টারোগেটিভ কিভাবে হয়? আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এই জায়গায় ডু ডাজ ডিডের ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়। এখন দেখেন, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু দুই ধরনের হয়। আমি আগেও বলেছিলাম এটা। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে মূলত ইয়েস নো কোশ্চেন বলে। আর একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন, অর্থাৎ ডাবল ইউএস ওয়ার্ড থাকে, অর্থাৎ একটা ইনফরমেশন সেখানে দিতে হয়। যেমন আমি যদি বলি যে আর দে প্লেইং ফুটবল, অর্থাৎ তারা কি ফুটবল খেলছে? তারা কি ফুটবল খেলছে? আপনার উত্তরটা হতে পারে ইয়েস আর নো, হ্যাঁ অথবা না। কিন্তু ওর আগে যদি আপনি একটা ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করেন, ওয়ার আর দে প্লেইং ফুটবল, তখন কিন্তু আপনাকে একটা ইনফরমেশন দিতে হবে, ডিটেলসে কথা বলতে হবে যে তারা কোথায় ফুটবল খেলছে, তারা এই জায়গায় খেলছে। সো এটা খুবই সহজ, জাস্ট অক্সিলারি ভার্বের আগে একটা ডাবল ইউএস ওয়ার্ড বসালে, এটা আপনার সিচুয়েশন অনুযায়ী বসাবেন, যখন যে ডাবল ইউএস ওয়ার্ডটার প্রয়োজন, তাহলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাকে ডাবল ইউএস কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন বলে। যেমন ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে? হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে? হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না? এখন দেখেন, একটা সেন্টেন্স বা বাক্যকে কতভাবে, কতগুলো ওয়েতে, কতগুলো সেন্টেন্স বা বাক্যে ট্রান্সফর্ম করা যায়। এই ট্রান্সফর্ম করাটা, ব্যাখ্যা করাটা, এক্সপ্লেইন করাটা আমাদের শিখতে হবে বা জানতে হবে। এইটা যারা যত দ্রুত করতে পারবে, যত ভালো করতে পারবে, তার ফ্লুয়েন্সি তত দ্রুত চলে আসবে। বাংলায় কোনো কিছু ভাবলে ইনস্ট্যান্টলি সে ইংলিশে কথা বলতে সক্ষম হবেন। এই জন্য শুধুমাত্র আমরা একটা পার্টিকুলার সেন্টেন্স করে রাখবো না, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের কিন্তু আমাদের আবার এইভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। যেমন দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে? ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে না? তাহলে দেখছেন কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ গুলো হচ্ছে। এরপর আবার ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করা হয়েছে যে ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন একটা গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না? তো এইভাবে কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যকে আমরা ভাঙতে পারি। পাস্ট টেন্সে ওই সেম ওয়েতে আমার এই যে হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, এই যে বাক্যগুলো, এখানে এই ওয়াজ ওয়ারটাই মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। আমরা জানি ওয়াজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, বাট তারপর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে। বাট এইখানে কি, এই যে ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। যেমন গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এরকম বি এর পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়ার। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। হওয়া বা থাকা অর্থে বসছে, যে সে একজন ভালো ছেলে ছিল, আমি একজন শিক্ষক ছিলাম, তারা প্লেয়ার ছিল, এরকম একটা সেন্স বা মিনিং দিবে। ফিউচার টেন্সের কথা আমি কি বললাম? আমরা মনে করি যে শ্যাল বি বা উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, বাট না, ফিউচার ইনডিফিনিট টেন্সে বসে। বিটা এখানে মেইন ভার্ব, হওয়া বা থাকা।
আর শ্যাল বা উইল বসতেছে আমার অক্সিলারি হিসেবে, হেল্পিং ভার্ব হিসেবে। যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। ইউ উইল বি টিচার, তুমি শিক্ষক হবে। যখন আপনি নেগেটিভ করবেন উইল নট, অর্থাৎ উইল নট, এটাকে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট বলা যায়। আর যখন ইন্ট্রোগেটিভ করবেন উইলটা সাবজেক্টের আগে নিয়ে আসবেন। যেমন আই ওন্ট বি আ ডক্টর, আমি ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি আ ফুটবলার, তারা ফুটবলার হবে না। যদি আপনি ইন্ট্রোগেটিভ করেন উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে হয়, ওন্ট হি বি আ ডক্টর, অর্থাৎ উইল হি নট, হ্যাঁ, এটাকে সংক্ষেপে বলা যায় ওন্ট হি বি এ ডক্টর, সে কি ডাক্তার হবে না। ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না। ওন্ট ইউ বি এ টিচার, তুমি কি শিক্ষক হবে না। এইভাবে এই বাক্যগুলোকে কিন্তু আমরা করতে পারি। এগুলো কিন্তু ফিউচার ইনডিফিনিট। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও এই উইল বি এর ব্যবহার হয়, বাট এখানে আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়। এই জায়গায় কিন্তু এই বি এর মানে এই যে বললাম হওয়া বা থাকা, সে হবে সে হবে না, সে থাকবে সে থাকবে না, এই ধরনের কোনো মিনিং এখানে প্রকাশ পাবে না, বা এই ধরনের কোনো মিনিং এই জায়গাটাতে অ্যাটলিস্ট দিবে না। সো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াসের ডেফিনেশন কি, যে ভবিষ্যতে কেউ কোনো একটা কাজ করতে থাকবে, কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। অর্থাৎ এখানে উইল বি এগুলো অক্সিলারি, আর ওই যে ড্রাইভিং, ইটিং, প্লেইং এগুলো মেইন ভার্ব। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকায় যেতে থাকবে। এগুলো হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এগুলোর নেগেটিভ ইন্টারোগেটিভ এখানে সুন্দরভাবে দেওয়া আছে। বাট একটা জায়গায় আমরা অনেকেই ভুল করি, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি আমরা এরকম বলি উইল উইল বি আই ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। বাট এটা এরকম হবে না। উইল আই বি, অর্থাৎ এই যে বি, উইল বি যেটাকে আমরা ব্যবহার করি জাস্ট ইন্টারোগেটিভ যখন আপনি করবেন বা নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করবেন, শুধুমাত্র উইলটাকে সাবজেক্টের আগে রাখবেন। ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ আপনি যখন করবেন জাস্ট উইলটাকে সাবজেক্টের আগে নেবেন, দেন আপনি বিটা সাবজেক্টের পরে বসাবেন। অর্থাৎ উইল আই বি ইটিং রাইস, এটা অনেকেই ভুল করে। আমি কি ভাত খেতে থাকবো, বাংলাটা কেমন, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। সো এইভাবে এই ভার্বগুলোর ব্যবহার হয়। আমি আরেকবার এই জায়গাটাতে আসবো, বাট আমি এখন একটু ডু ভার্বের ব্যবহারটা একটু দেখাবো। অর্থাৎ একটার সাথে একটাকে কম্পেয়ার করতে হবে, তাহলে এই বিষয়টাকে দ্রুত বোঝা যাবে বা নিতে পারবেন আপনারা। তাহলে আমি ওই জায়গাটাতে মূলত আপনাদেরকে কি বললাম, এই যে অ্যামি, যার, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এই যে ভার্বগুলো, এগুলোকে আমরা অলওয়েজ জানি যে এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। অ্যামি, যার, ওয়াজ, ওয়ার এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে, বা শ্যাল বি, উইল বি এগুলো ফিউচার কন্টিনিউয়াসে বসে, বা এই যে বিন, বিং এগুলো পারফেক্ট কন্টিনিউয়াস বা প্যাসিভ এগুলো অক্সিলারি হিসাবে হয় মূলত। বাট না, অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বের মতোই এই যে বি ভার্বের যে ফর্মগুলো অ্যাজ আ মেইন ভার্ব আমার সব টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করা যায় তাদের নিজস্ব অর্থ বা মিনিং অনুযায়ী। অর্থাৎ এরা শুধুমাত্র অক্সিলারি না, এরা তাদের পজিশন অনুযায়ী, অবস্থান অনুযায়ী, সিচুয়েশন বা টাইম অনুযায়ী মেইন ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। এবং যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এই ভার্বগুলো একটা অর্থ বা মিনিং দেয়। যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, অর্থাৎ যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই ভার্বগুলো অর্থ বা মিনিং দেয় না। এখন দেখেন, আমরা জানি এই যে তিনটা ভার্ব, অর্থাৎ এই যে অ্যাম, ইজ, সরি, ডু, ডাজ, ডিড, এগুলো আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্স বা বাক্যটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্নভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্ট্রোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে একটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু, ডাজ, ডিড নিয়ে আমাদের ভিতরে অনেক সমস্যা হয়। এটাও কিন্তু এই সেম বিষয়। আমরা জানি ডু মানে করা। এখন আমি যদি বলি ডু ইউ লার্ন ইংলিশ, বাংলা কি, তুমি কি ইংরেজি শেখো।
তাহলে ডু মানে করা, এই করা কথাটা কি কোথাও প্রকাশ পেয়েছে ওই বাক্যটার ভিতরে? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? না, ডুটা ব্যবহৃত হয়েছে শুধুমাত্র কোশ্চেন করার জন্য, শুধুমাত্র প্রশ্ন করার জন্য। এই জিনিসটা আমার বুঝতে হবে, ডু মানে কখন করা, কখন অর্থটা দেয়, কখন অর্থ দেয় না, কখন মেইন ভার্ব হিসেবে বসে, আর কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এই জায়গাগুলো খুবই বেসিক, বাট আপনি একটু ভেবে দেখেন, লাস্ট পর্যন্ত থাকেন, দেখবেন অনেক নতুন কনসেপ্ট বা আইডিয়া এখান থেকে আপনারা পাবেন। যেমন আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। এই যে ডু মানে করা এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা অন্যান্য সব ভার্বের মতোই ব্যবহৃত হতে পারে এবং আমার 12টা টেন্সেই ব্যবহার করা যেতে পারে। কিন্তু দেখেন, এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি, একটু মনোযোগ দিয়ে এইবার বোঝেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার আছে হচ্ছে 12টা। টোটাল কয়টা স্ট্রাকচার আছে? 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর আমাদের কিন্তু 10টাতে অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে, 2টা টেন্সে থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, এই দুইটাই সাবজেক্টের পরেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সাবজেক্টের পরেই মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এই জায়গাটাতে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড নিয়ে থাকি। কেন নেই? আমাদের একটা নিয়ম হচ্ছে, একটা রুলস হচ্ছে, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যদি নেগেটিভ করতে চান, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা থাকে, তার সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে চলে আসে, তাহলে বাক্য ইন্টারোগেটিভ হয়। বাট এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি থাকে না বিদায় ডু ডাজ ডিড এর ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয়। তো যখন ডু ডাজ ডিড এর ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয়, এই ডু ডাজ ডিড কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসে, হেল্পিং ভার্ব হিসেবে বসে। যখন এরা ওই অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, তখন কিন্তু এই ভার্ব কোনো অর্থ দেয় না। এই ডু মানে যে করা, ডিড মানে যে করেছিল, এইসব কোনো অর্থ এই ভার্বটা দেয় না। যেমন আমরা কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করি, সেইটা যদি আগে একটু দেখি, সবাই একটু এই জায়গাটার উপর ফোকাস করেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। যেমন আই এম ইটিং রাইস, দেখেন, একটু বোঝেন। আই এম ইটিং রাইস, সরি, এর মানে কি? আমি ভাত খাচ্ছি। আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান, আই এম নট ইটিং রাইস। হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। I have not eaten my dinner. He has finished his homework. He has not finished his homework. They were playing football. They were not playing football. তাহলে দেখছেন, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, এই যে টেন্স গুলো, আমার একটা অক্সিলারি আছে, দেন মেইন ভার্ব আছে। তো ওই অক্সিলারিটার সাথে নট বসায় আমরা কিন্তু নেগেটিভ করছি। যেমন আই ওয়াজ সিঙ্গিং আ সং, ওয়াজটা অক্সিলারি, সিঙ্গিংটা মেইন ভার্ব। সো আই ওয়াজ নট সিঙ্গিং আ সং, আমি গান গাচ্ছিলাম, আমি গান গাচ্ছিলাম না। হি হ্যাড গন টু কলকাতা, সে কলকাতা গিয়েছিল। হি হ্যাড নট গন টু কলকাতা। হি উইল প্লে ফুটবল, হি উইল নট প্লে ফুটবল। আই উইল গো টু দ্য মার্কেট, আই ওন্ট গো টু দ্য মার্কেট। আই মিন আই উইল নট গো টু দ্য মার্কেট। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি ওন্ট বি, or he will not be driving a car, সে গাড়ি চালাতে থাকবে না। they will be drawing a picture, they won't be drawing a picture, তারা ছবি আঁকতে থাকবে, আঁকতে থাকবে না। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বটাকে কিন্তু সাবজেক্টের আগে আনলেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? হি ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল? দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? ইউ আর ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং আ কার? তুমি কি গাড়ি চালাচ্ছ? রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক? I have eaten my dinner. Have I eaten my dinner? He has finished his homework. Has he finished his homework? They were playing football. Why are they playing football? I was singing a song. Was I singing a song? তাহলে দেখছেন কিভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু এই ডু ডাজ ডিড আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি,
অর্থাৎ কোনো বাক্যে যদি এই ধরনের সেন্টেন্স থাকে তাহলে আপনি কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, যেমন আই প্লে ফুটবল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, দে গো টু স্কুল, হি রাইটস এ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স মিক্সড করে সেন্টেন্সগুলো লেখা, যার ভিতরে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই। সাবজেক্টের পরেই মেইন ভার্বের ডিরেক্টলি কোন ফর্ম বসছে, মেইন ভার্বের প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বসছে। তাহলে এই সেন্টেন্সগুলো যখন আপনি করবেন, আপনার ডু নট, ডাজ নট এর ব্যবহার নিতে হবে, করতে হবে। যেমন আই প্লে ফুটবল, আপনার নেগেটিভটা কি, আই ডোন্ট প্লে ফুটবল। দে ড্র পিকচার, দে ডোন্ট ড্র পিকচার। ইউ ইট রাইস, ইউ ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। আই সিং আ সং, আই ডু নট সিং আ সং। যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস হয়, এটা আপনারা জানেন। যেমন হি প্লেস ফুটবল, হি ডাজেন্ট প্লে ফুটবল। সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে না। সি সিংস আ সং, সি ডাজেন্ট সিং আ সং। সে গান গায়, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম হ্যাজ নট ড্রন আ পিকচার। হ্যাঁ, হি হ্যাজ রেড, হি হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। এই যে ইট হ্যাজ আ রেড কালার, এখানে ডাজেন্ট হ্যাভ কেন হলো, এটা অনেকেরই প্রশ্ন থাকে বা আছে, এটা আমি বলবো। তার আগে এখানে আরেকটু দেখেন, যে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মেইন ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ এর ব্যবহার, এবং এই ডাজ এর মানে হচ্ছে ডু ভার্বের সাথে ওই ইএসটা বসে যাওয়া। এই কারণে মেইন ভার্বের সাথে আর এস বা ইএস থাকে না, ভার্বের ফর্ম অর্থাৎ ভার্ব বা বি ওয়ান ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন এই ডু ডাজ ডিড ব্যবহার করে কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করা। যেমন আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, দে ড্র পিকচার, do they draw a picture? You eat rice. Do you eat rice? I write a letter. Do I write a letter? I sing a song. Do I sing a song? এখানে একটু কিন্তু ভুল দেওয়া আছে, হ্যাঁ। He plays football. Does he play football? She sings a song. Does she sing a song? Rohim draws a picture. Does Rohim draw a picture? It has a red color. It- Does it have a red color? এই বিষয়গুলো কিভাবে হচ্ছে? It has a red color. Does it have a red color? করিম ড্রাইভস আ কার। ডাস করিম ড্রাইভ আ কার, যখন আপনি নেগেটিভ করবেন তাহলে আমার নিয়ম কি, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এটা হচ্ছে মেইন সেন্টেন্সের স্ট্রাকচার। নেগেটিভ ডিড নট প্লাস ভি অন, ইন্টারোগেটিভ ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি অন। যেমন এইখানে একটু বোঝেন, এই এই পাস্ট টেন্সগুলো সম্পর্কে আমাদের অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট বা ভালো ধারণা নেই, আর না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম, আমি কি ফুটবল খেলেছিলাম। এগুলো প্র্যাকটিস করতে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম। আই মেট হিম, এম ডাবল ইটি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, এর পাস্ট ফর্ম মেট। আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি এঁকেছিল। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি এঁকেছিল। তাহলে কি বলছে, পাস্ট টেন্স গুলো আমরা কিন্তু অনেকেই ভুল করি। কেন ভুল করি জানেন, দেখেন একটা ভার্বের যে ফর্মগুলো হয়, প্রেজেন্ট ফর্ম যেটা, যেমন ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, ড্র মানে আঁকা, ড্রাইভ মানে চালানো, এই ফর্মগুলো আমাদের দেখতে দেখতে বা ভোকাবুলারি পড়তে পড়তে আমরা চিনে গেছি বা চিনি বা জানি, কারণ এটা মেইন ওয়ার্ড। আরেকটা ফর্ম জানি, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভি থ্রি, যেমন ইট ইটেন, রাইট রিটেন, ড্র ড্রন, গো গন। কিন্তু এই ভিতরে যে ফর্মটা থাকে অর্থাৎ ভি টু, যেটা ভার্বের পাস্ট ফর্ম, এই যে ইটের পাস্ট ফর্ম অ্যাট, স্পোক, মেট, ড্রিউ, ড্রোভ, এই যে ভার্বের পাস্ট ফর্ম, এইটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত নই, ভার্বের পাস্ট ফর্ম চিনি না বা জানি না। তখন কি হয়, যখন আমরা এটা জানি না, পাস্ট টেন্স রিলেটেড কোনো কিছু ডিসক্রাইব করতে হয় বা ব্যাখ্যা করতে হয়, আমরা প্রপার ওয়েতে করতে পারি না। এখন এই পাস্ট ফর্মটা জানি না কেন জানেন, এর কারণ হচ্ছে এর ব্যবহারটা শুধুমাত্র ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সেই বসে, অন্য কোথাও এর ব্যবহার হয় না। প্রেজেন্ট ফর্ম ভোকাবুলারি শিখতে শিখতে হয়ে যায়। আর পাস্ট পার্টিসিপল যেটা অর্থাৎ ভি থ্রি যে ফর্মটা, ওই যে বললাম গন, রিটেন, হ্যাঁ সিন,
ড্রিভেন, এগুলো কিন্তু পারফেক্ট টেন্সগুলোতে বসে। ইভেন প্যাসিভ ভয়েস যখন আপনি সলভ করবেন, প্যাসিভের সমস্ত স্ট্রাকচারে আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ব্যবহার বহু জায়গায় আছে। প্রেজেন্ট ফর্মও আমাদের ভোকাবুলারি পড়তে পড়তে হয়ে যায়। অর্থাৎ এই দুইটা আমাদের পরিচিত। বাট V2 যেটা পাস্ট ফর্ম, যেটা এটা অনেকেই জানে না, অনেক ভার্বের পাস্ট ফর্ম জানে না। তো এটা আমাদেরকে জানতে হবে যদি আপনি অতীতকাল, অতীতের যে কোনো কথা ইংলিশে ডেসক্রাইব করতে চান বা বলতে চান। তাহলে দেখেন এখানে আমাদের কতগুলো সেন্টেন্স তৈরি করা, যেমন হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ। হি ডিডন্ট ড্র এ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল। ডিড হি ড্র এ পিকচার মানে কি, সে কি ছবি এঁকেছিল, সে কি ছবি এঁকেছিল। ডিডেন্ট হি ড্র এ পিকচার, ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি। ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি। ওয়াই ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি এঁকেছিল। ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি। ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল। সে কখন ছবি এঁকেছিল। দেখছেন কিভাবে ভাঙা হচ্ছে। এইভাবে ল্যাঙ্গুয়েজকে ভাঙতে হবে, ভাঙা শিখতে হবে। এটা যারা পারবেন, যারা ট্রান্সফর্ম করতে পারবেন, তারা অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে কভার করতে পারবেন বা শিখতে পারবেন। ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে। ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি। ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। দেখেন, দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, এখানে কিন্তু আমি বাংলা লিখিনি কেন, এটা আপনাদের করতে হবে। নিজেদের ব্রেনটাকে আপনার ওপেন করতে হবে। এগুলো করতে পারলে ভাষাটাকে দ্রুত ডেভেলপ করা যায়, দ্রুত ফ্লুয়েন্সি আসে। বাংলায় যে কোনো কিছু ভাবলে ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে বলা যায়। ওয়াই ডিড দ্য ড্রাইভার কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দ্য ড্রাইভার কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দ্য ড্রাইভার কার, তারা কেন গাড়ি চালায়নি। এগুলো বলা আমাদের শিখতে হবে, ভাঙা আমাদের শিখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এখন ওই যে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এটা কেন হয় বা কেন হলো। আমাদের সে ফর্মগুলো কোথায় গেল ভার্বের, এই যে এখানে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, এই গো এর থার্ড পার্সন ফর্ম কি, গোজ। কথাটা বুঝবেন, এটা বোঝার আছে, অনেক কিছু বোঝার আছে এখানে। রাইট এর থার্ড পার্সন ফর্ম কি, রাইটস। ড্র এর থার্ড পার্সন ফর্ম কি, ড্রস। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস, এই যে গোস, রাইট, ড্রস, ড্রাইভস, স্পিক্স, এগুলো আমরা কোথায় বসাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এই 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 V5 বা ভার্বের থার্ড পার্সন ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস বসিয়ে থাকি। ডু এর থার্ড পার্সন কি, ডাজ। তাহলে দেখেন তো, এই যে হ্যাভ, হ্যাভের থার্ড পার্সন আমার এরকম হ্যাভস হওয়া উচিত ছিল না। কিন্তু হ্যাভের থার্ড পার্সন কি এরকম হ্যাভস, না তো। এটা তো কোনো ফর্ম না ভার্বের। হ্যাভের থার্ড পার্সন হচ্ছে হ্যাজ। অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এখানে হ্যাজ ভার্বটা বসে। তাহলে এই বিষয়টা কি আমরা বুঝি, এইটা আমরা বুঝি না। কোনটা জানেন, এই দেখেন, আমি যদি বলি যে তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার, আমরা এটা অনেকেই এইভাবে নেগেটিভ করি যে হি হ্যাজ নট আ কার। বাট এটা রং, এটা ভুল। কেন ভুল জানেন, এই হ্যাজটা আমার এখানে মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে কি কখনো নট বসানো যায়। আমরা অক্সিলারি ভার্বের সাথে বসাই, এটা তো অক্সিলারি না। যেমন মনে করেন আমি যদি বলি হি গোস টু স্কুল, এর বাংলা অর্থ কি, সে স্কুলে যায়। আমি গোসটা কেন বসালাম, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। এখন আমি যদি এটাকে নেগেটিভ বলি, আমি কি এরকম বলবো যে হি গোজ নট টু স্কুল। আমরা তো এটা বলি না। এটা নেগেটিভ আমরা কিভাবে করি যে হি ডাজেন্ট গো টু স্কুল, আমরা ডাজেন্ট গো বসাই কেন, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু ডাজের ব্যবহার হয়। তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো ডাজ বসছে। আর ডাজ মানে কি, ডু এর সাথে ইএসটা বসা, তার মানে গোসের সাথে ইএস থাকবে না। অর্থাৎ এই যে গোজ, এই গোজটা হচ্ছে V5, অর্থাৎ গো এর থার্ড পার্সন ফর্ম। আবার এই যে ডাজ, এটা হচ্ছে ডু এর থার্ড পার্সন ফর্ম। তো পরপর দুটো থার্ড পার্সন ফর্মের ভার্ব একসাথে বসতে পারে না। এই জন্য হি গোস টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। আমার নেগেটিভ করে নিয়ম হচ্ছে এইটা, ডাজ নট গো, গোজ নট তো আর হয় না, মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না, কখনোই যায়। তাহলে আপনি এই হ্যাজ নট কেন বসাবেন। তাহলে এখানে হ্যাজটা মেইন ভার্ব, এখানে যেমন গোজ ছিল, হ্যাজ কি, এই হ্যাভ ভার্বের থার্ড পার্সন ফর্ম হচ্ছে হ্যাজ। আর ডু ভার্বের
থার্ড পার্সন কি ডাজ, ডাজও থার্ড পার্সন, হ্যাজও থার্ড পার্সন, পরপর দুটো থার্ড পার্সন বসে বসে না। হ্যাজও থার্ড পার্সন, গোসও থার্ড পার্সন, পরপর দুটো থার্ড পার্সন বসে না। তাহলে আমি যখন ডাজ বসাচ্ছি নেগেটিভ করার জন্য, এই হ্যাজটা প্রেজেন্ট ফর্মে চলে যাচ্ছে, এই গোসটা যেমন গো হয়ে যাচ্ছে, হ্যাজের প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ। তাহলে আমি যখন বলছি হি হ্যাজ এ কার, আপনি যখন বলছেন তার গাড়ি আছে, তার গাড়ি নেই, হি ডাজেন্ট, DOESNT, হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই, হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই, হি ডাজেন্ট হ্যাভ আ কার, অর্থাৎ ডাজেন্ট হ্যাভ বসবে। তাহলে আমি যদি বলি তার একটা গাড়ি ছিল, হি হ্যাড আ কার, হি হ্যাড আ কার, তাহলে তার গাড়ি ছিল না, হি ডিডেন্ট, হ্যাড নট এ কার বলবেন না, আমি ডিডের ব্যবহার করব, ডিডেন্ট, হি ডিডেন্ট। আর এই ডিড যখন বসাচ্ছে, এই ডিড কি পাস্ট ফর্মের ভার্ব, এই হ্যাড কি পাস্ট ফর্মের ভার্ব, পরপর দুটো পাস্ট ফর্ম বসতে পারে না, যখন ডিড বসাচ্ছেন এই হ্যাডটা প্রেজেন্ট ফর্মে চলে আসতেছে, প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ, যখন আপনি ডাজ বসাচ্ছেন এই হ্যাজটা প্রেজেন্ট ফর্মে চলে আসতেছে, প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ। তাহলে হি ডিডেন্ট হ্যাভ আ কার, হ্যাভ আ কার, তার গাড়ি ছিল না, তাহলে হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই, হি ডিডেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি ছিল না। আর এই যে হ্যাজ নট বসানো যায়, হ্যাড নট বসানো যায় কোথায় জানেন, যখন এই হ্যাজ বা হ্যাড অক্সিলারি ভার্ব হিসাবে বসে। যেমন মনে করেন আমি যদি বলি হি হ্যাজ প্লেইড ক্রিকেট, এই বাক্যটার অর্থ হচ্ছে সে ক্রিকেট খেলেছে, এখানে হ্যাজটা অক্সিলারি, এই প্লেইটটা মেইন ভার্ব, প্লে মানে খেলা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। কিন্তু এই যে হি হ্যাজ আ কার, এটা কিন্তু কোনো প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাভ হ্যাজ হ্যাড দেখলেই মনে করি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, বাট না, এরপরে কি আরেকটা ভার্ব আছে, তার থার্ড পার্সন ফর্ম আছে, অর্থাৎ V3 আছে, না, তাহলে এই হ্যাজটাই মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু এই যে বাক্যটা আমি লিখলাম, হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে, এইটা প্রেজেন্ট পারফেক্ট। এটা আপনি যদি বলেন যে সে ক্রিকেট খেলেনি, হি হ্যাজেন্ট, অর্থাৎ হি হ্যাজ নট প্লেড ক্রিকেট, CRICKET, হি হ্যাজ নট প্লেড ক্রিকেট, এটা কিন্তু আপনি লিখতে পারেন, বা ইন্টারোগেটিভ যদি করেন, হ্যাজ ই প্লেড ক্রিকেট। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, হেল্পিং ভার্ব হিসেবে একটা অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে বসবে, এদের পরে যখন আরেকটা মেইন ভার্ব থাকবে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য হ্যাভ নট হ্যাজ নট বসাতে পারেন বা সেটাকে আগে আনতে পারেন। কিন্তু এই হ্যাভ হ্যাজ হ্যাড গুলো যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন তো এগুলো ওই পারফেক্ট টেন্স না, এটা তো ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। হি হ্যাড এ কার, এটা কি সাবজেক্ট প্লাস V2, ভার্বের পাস্ট ফর্ম এটা, হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাড, তার গাড়ি ছিল, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনি কেন হ্যাড নট বসাবেন? আমি যদি বলি হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, আপনি কি ওয়েন্ট নট বলেন, কি বলেন, হি ডিডেন্ট গো টু স্কুল বলেন, তো আপনি ডিড নিয়ে আসবেন। আর ডিড বসালে মেইন ভার্বটার হ্যাড থাকবে না, হ্যাভ হয়ে যাবে। তাহলে হি হ্যাড আ কার, তার গাড়ি ছিল, হি ডিডেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি ছিল না। কারো অধিকারে বা মালিকানায় বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। আবার সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় আছে বা নিজে কোনো কিছু ছিল, এইখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর ব্যবহার হয়। যেমন আমি যদি বলি যে আমার একটা কুকুর ছিল, এখন আমি জানি যে ওয়াজ মানে ছিল, এখন আমি যদি বলি যে আই ওয়াজ আ ডগ, এটা কিন্তু আমার একটা ভুল সেন্টেন্স, কারণ এর মানে হচ্ছে আমি একটা কুকুর ছিলাম, অর্থাৎ ওয়াজ ওয়্যার মানে ছিল ঠিক আছে, বাট সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল। আমি যদি বলি যে আই ওয়াজ আ ডক্টর, এর মানে হচ্ছে যে আমি একজন ডাক্তার ছিলাম, কিন্তু আমার একটা কুকুর ছিল, ওই যে বাংলাটা বললাম ওটার ইংলিশ হচ্ছে আই হ্যাড আ ডগ, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এর মানে হচ্ছে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা। আর এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এর মানে হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকা থাকা বা নিজে কোনো কিছু হওয়া। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, নেওয়ার চেষ্টা করেন আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি। তাহলে ওই যে আমি বলছি যে আমাদের গ্রামার বইগুলোতে ভার্বের তিনটা ফর্ম থাকে। আমরা জানি কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। এখন আমার এখানে তো হি, এটা থার্ড পারসন সাবজেক্ট, এখন আমি আছে ইংরেজি আমরা জানি হ্যাভ, আমি বলছি তার একটা গাড়ি আছে, তাহলে আমি এখানে হ্যাজ কেন বসাবো, আমি তো হি হ্যাভস আ কার বলতে পারতাম। যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, সেই অনুযায়ী এরকম হয় না, হ্যাভস হয় না। কিন্তু হ্যাভস তো কোনো ভার্বের ফর্ম না, এই হ্যাভস তো হ্যাভের থার্ড পার্সন ফর্ম বা V5 না, হ্যাভ এর V5 হচ্ছে হ্যাজ। তাহলে কি আমার সব জায়গায় ওই রুলসটা খাটলো, ওই রুলসটা কি মিললো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে? এইখানে তো জিনিসটা ডিফারেন্ট হয়ে গেল। এই জন্য আমি বলি আমাদের ভার্বের টোটাল ফর্ম হচ্ছে পাঁচটা, এবং এই পাঁচটা ফর্মই জেনে রাখতে হয়, জানা দরকার, জানা প্রয়োজন।
এটা করলে বেশি ভালো হয়, ল্যাঙ্গুয়েজটাকে বেশি ক্লিয়ার করা যায়। এই যে বিষয়গুলো দেখালাম এগুলো খুবই বেসিক গ্রামাটিক্যাল থিংস, বাট অনেক ভালো ভালো ইংলিশ স্পিকার আছে, অনেকেই আছে ভালো ইংরেজি জানে, বাট এই জায়গাগুলো সম্পর্কে কনসেপ্ট নেই। আর এটা না থাকার কারণে অনেক কথা ইংলিশে বলতে গিয়েও সে বলতে পারে না, কনফিউশন ফেস করে, প্রবলেম ফেস করে, সে ভুল করে, ওই ভুলটা তার সারা জীবন ভুল থেকে যায়, সে নিজেও বুঝতে পারে না যে সে তার ওই জায়গাটায় ভুল আছে, ওই জায়গাটায় দুর্বলতা আছে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় শিখিয়ে দেই, বুঝিয়ে দেই। আপনি একবার আসেন, আপনি যত দুর্বল থাকেন, যত ইলিটারেট থাকেন, আপনি ইংলিশ শিখতে পারবেন, এক্সপার্ট হবেন, ফ্লুয়েন্ট হবেন। কারণ আমি ভিতর থেকে আমি অনেক পরিশ্রম করে পড়াই, যাদেরকে পড়াই অনেক পরিশ্রম করে, অনেক খেটে পড়াই, বোঝাই, শিখাই। তাহলে আপনি কেন পারবেন না? যারা এই প্রথম দিন থেকে ফ্রি ক্লাসগুলো করে আসছেন, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড ছিলেন, তারা জানেন আমি কিভাবে প্রত্যেকটা বিষয় পড়াই। তো এই হচ্ছে মেইন কথা। তো এখানে যে বিষয়গুলো বললাম বা দেখালাম, আপনারা কি বুঝতে পারছেন? একটু হলেও কোনো কিছু শিখতে পারছেন? নতুন কিছু পেয়েছেন এই ভার্বটা সম্পর্কে? বলেন তো। যা যা দেখালাম, ডু ভার্ব, বি ভার্ব, জি স্যার, এই যে হ্যাভ। অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, আর কেউ নতুন কোনো কিছু পেয়েছেন এই জায়গাটা থেকে? এই যে হ্যাভ ভার্বটা জি স্যার। দেখালাম, আপনাদের মনে হচ্ছে না যে এগুলো বেসিক থিং, বাট এই জায়গাগুলো সম্পর্কে আমাদের ভালো কনসেপ্ট ছিল না? এরকম মনে হচ্ছে না এখন? বুঝতে পারছেন আমি স্যার, কি এই বলছি? জায়গাটা খুব অনেক ক্রিটিক্যাল সুন্দর জিনিস। হয়েছে। আগে আসলে অনেক পারতাম না। সুন্দর হয়েছে, আপনি খুব ভালো শেখাচ্ছেন, তো আমার খুব ভালো লাগছে। তো তো কনসেপ্ট ক্লিয়ার হলো। তো হ্যাঁ, এই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার করতে হয়। আমাদের এইগুলো যদি ক্লিয়ার না থাকে, আপনারা যদি ক্লিয়ার করতে না পারেন, বিশ্বাস করেন এই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শেখা সম্ভব নয়, কখনোই নয়। এবং এইগুলো আপনি যে কোনো টিচারের কাছে ক্লাস করতে যান, শিখতে যান, কেউ এরকম ডিটেলস এরকম ভেঙে ভেঙে দেখায় না, দেখাতে চায় না, বোঝাতে চায় না। কারণ সে জানে যে এর ব্যবহারটা এরকম, বাট আরেকজনকে বোঝাই দেওয়ার যে ক্ষমতা, যে ক্যাপাবিলিটি, যে ক্যাপাসিটি, এটা সবার থাকে না। আমি যেন কোন একটা টিচারের ক্লাস দেখছিলাম, আমার নাম মনে নাই, বাট ওইভাবে মানে একজন প্রশ্ন করছিল যে এইখানে আছে অর্থে কেন অ্যাম ইজ আর বসতেছে, সে বুঝাই দিতে পারেনি কথাটা। আমি যদি বলি যে সে এখন বাড়িতে আছে, এই কথাটা ইংলিশে কি হবে জানেন? জাস্ট হি ইজ অ্যাট হোম নাও। ওই ইজ মানেই থাকা, সে বাড়িতে আছে। অনেকে বলে হি হ্যাভ হোম, এর মানে কিন্তু এরকম হয়ে যায় তার একটা বাড়ি আছে, কিন্তু সে বাড়িতে আছে, সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে। অ্যাম ইজ আর ওয়াজ এর ব্যবহার, আমি যদি বলি সে বাড়িতে ছিল, হি ওয়াজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম, সে এখন ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা নাও। অর্থাৎ ইজ মানে কি? থাকা বোঝাচ্ছে। তো এই 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 বিষয়গুলো অনেকেই মানে জানলেও আরেকজনকে বোঝাতে পারে না। তো এই জন্য বলছি এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট। হাজার হাজার টাকা খরচ করে একটা অফলাইনের কোর্সে যান, আর আমার এই 7-8টা ফ্রি ক্লাস সেই সেই কোর্সের সাথে কম্পেয়ার করে দেখবেন। যদি বেটার কিছু না থাকে, তখন আপনি আমাকে বলবেন। ফ্রিতে দিচ্ছি তো, অনেকে বোঝে না, সস্তা ভেবে নেয়। বাট যারা সত্যিকার অর্থে শিখতে চায়, যাদের মনে প্রাণে ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা শেখার ইচ্ছা আছে, যারা মনে করেন আমি প্রফেশনাল হতে চাই, আপনারা অবশ্যই এইভাবেই অ্যানালাইসিস করে ডিটেলসে প্রত্যেকটা বিষয় শিখতে হবে। আর ফ্রিতে কখনো একটা ভাষা বা যে কোনো কিছু ডেভেলপ করা যায় না, কখনো ওই রেসপন্সিবিলিটি থাকে না। আপনার মনে হবে ও তো ওই লোকটা পড়ায়, ও তো প্রতিদিন শেখায়, যাই একটু শিখে আসি, দেখি কি শেখাচ্ছে, একটু দেখে আসি, আবার একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি। বাট আমার এই যে পেইড কোর্স, আমার এই কোর্স ফিটা খুবই সামান্য, 2,000 টাকা। এবং সেখানে আমি বলছি 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারেন। তো এইটা, এইটার বেনিফিটটা কি? এইটার মেইন যে বেনিফিট সেটা হচ্ছে, আপনার যদি কোর্স ফিটা দেওয়া থাকে, তাহলে সব থেকে যে মেইন কথাটা, এটা হচ্ছে আপনার একটা গুরুত্ব থাকবে, একটা গরজ থাকবে, যে আমি ওইখানে টাকা দিয়েছি, আমার শেখা লাগবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকবে যে ওকে শেখানো লাগবে। এইভাবে একটা ফর্মাল প্রসেসের মাধ্যম দিয়ে আমরা এগোতে পারি, এবং ভালোভাবে এই ভাষাটাকে আমরা কিন্তু ডেভেলপ করতে পারি। এটা অনেকেই বোঝে না। যারা, যাদের এখনো পর্যন্ত শেখার ইচ্ছা আছে, পেইড কোর্সে আসার ইচ্ছা আছে, কোর্সটা করার ইচ্ছা আছে, আগামীকাল থেকেই শুরু করবেন। আমি সবাইকে বললাম, আগামীকাল থেকে শুরু করলে প্রথম থেকে ধারাবাহিকতা মেনটেন করে শিখতে পারবেন। এতটুকু বলতে পারি, 3 মাসের ভিতরেই আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। এখানে আমি এটাও আপনাদেরকে বারবার বলছি, আমি একটা কনভারসেশন এখন দেখাবো আর একটু এটা আলোচনা করে। তো যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান, বারবার আমি বলছি, এটা হচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে। আগামীকাল থেকে এই ফ্রি ক্লাসগুলো আমি আর নিব না, এইভাবে রেগুলার হইতে হবে না।
তো সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরেই আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন। যদি না পারেন, এর থেকে বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোর্স ফি দিতে হবে না। অর্থাৎ আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হবেন, আপনি এখানে থাকতে পারবেন, ক্লাস করতে পারবেন, শিখতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এবং যদি একবারে না দিতে পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এবং এই কোর্সটা কিন্তু যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, যে কোনো পেশার যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। সেভাবেই কোর্সটাকে ডিজাইন করা এবং স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আপনারা দেখেছেন যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন, আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রুলস এগুলো দেখাই, বাট কিভাবে এগুলোকে প্র্যাকটিক্যালি কনভারসেশন স্পিকিংয়ে অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা আপনাদের বুঝতে হবে, আপনাদের নেওয়ার চেষ্টা করতে হবে। আমি কোনো রংচটা বিজ্ঞাপন দেখে স্টুডেন্ট ভর্তি করাই না। অনেকগুলো ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস, ডেমো ক্লাস, এবং ইন ডিটেলসে ক্লাসগুলো নিচ্ছি, ধারাবাহিকভাবে নিচ্ছি। সেইটা দেখেন, বোঝেন, শেখেন। তারপর যদি মনে হয় যে আপনি শিখতে পারছেন, আপনার ডেভেলপমেন্ট আসছে, যদি মনে হয় এই ওয়েটা ভালো, টেকনিকটা ভালো, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, হয়তো আমি এখান থেকে শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, পজিটিভ মাইন্ডে নিতে পারেন, তাহলে আসবেন। এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। বাট এই বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, নিজের বুকে হাত দিয়ে বলে দেখেন, আজকে আমার কাছে ক্লাস করার সুযোগ পেয়েছেন বলে এখানে লাইভ ক্লাস দেখছেন, কালকে হয়তো ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন, পরের দিন ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন। এইভাবে দেখতে থাকলে আপনার দিন, মাস, বছর যেতে থাকবে। আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। বাট যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, অবশ্যই একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে হবে, যে আমি কোন জায়গা থেকে শুরু করছি, কোথায় শেষ করছি, এটা বুঝতে হবে। কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে ডে বাই ডে বা দ্রুত আমি ডেভেলপমেন্টটা পাবো। এই জিনিসটা না বুঝলে কখনোই এগোনো যায় না। শুধু শিখে যেতে হয়, শিখে যেতে হয়, ওই শেখা কখনো শেষ নামানো যায় না। এটা হচ্ছে মেইন কথা। তো যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, অবশ্যই অবশ্যই আপনাকে এই প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হবে। ইন ডিটেলসে ল্যাঙ্গুয়েজটা শেখার বা বোঝার চেষ্টা করতে হবে। তাহলেই আপনি দিন শেষে গেইন করতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন, এটাকে আপনি ভালোভাবে নিতে পারবেন। এতটুকু আমি বলে রাখলাম। যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান, আপনি আসবেন, এবং এখানে একদম বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা জায়গা নিয়ে আমি কথা বলবো। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল আপনি আবার পেয়ে যাবেন। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন, আবার দেখে নিতে পারবেন। আমার লেখা একটা বই আছে, সেটার পিডিএফ বা ডকুমেন্টও আমি আপনাকে পাঠিয়ে দিব, সেটা আপনার কাছে রাখবেন, রেগুলার ক্লাস করবেন। এতটুকু বলতে পারি, খুব দ্রুত এক্সপার্ট হতে পারবেন। এছাড়া আমার অফলাইনেও একটা বই আছে, এটা কিনতে গেলে আপনাকে অর্ডার করতে হবে। এটার প্রায় 400 টাকা। যারা পেইড কোর্স, ইভেন যারা ফ্রি ক্লাস করছেন, তারাও এটা নিতে পারবেন। এটাতেও এই যে যে বিষয়গুলো আমি পড়াচ্ছি, এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের চ্যাপ্টারগুলো অনেক ডিটেলস, অনেক সুন্দরভাবে এই বইটাতে ডেসক্রাইব করা আছে। যারা সহজ এবং সাবলীলভাবে ইংরেজিটা শিখতে চান, জটিল প্রসেসটাকে স্কিপ করে প্র্যাকটিক্যালি শিখতে চান, এই বইটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। আর যারা আমার কোর্সে আসবেন, তাদের এত কিছু নিয়ে ভাবতে হবে না, তাদের দায়িত্বটা আমার উপর থাকবে। আমি তাদেরকে আমার মতো করে অনেক সুন্দরভাবে পড়াবো। এবং এখানে টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস। প্রথমে বেসিক গ্রামারের উপর, অর্থাৎ আপনার ভিত্তিটা মজবুত করার জন্য, ক্রিয়েটিভ পাওয়ারটাকে বাড়ানোর জন্য এটা থাকে। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, কথা বলার জন্য যা কিছু লাগে এখান থেকে আপনি পাবেন। এরপর 10টা মাস্টার্স ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। এরপরে ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের ক্লাস থাকবে। অর্থাৎ উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি আপনার টিচার, আমি ক্লাস নিচ্ছি, এই যে আপনারা ফ্রি ক্লাস করছেন, আমি আপনাকে মিউট করে রেখে দিয়েছি, আমি পড়াচ্ছি, আপনি শুনছেন বা শিখছেন। বাট একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, একটা ভাষার ডেভেলপমেন্ট করতে গেলে অনয় কমিউনিকেশনের মাধ্যমে সম্ভব নয়। এটা সায়েন্স না বা ম্যাথ না, যে আপনি, আমি পড়াচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শুনলেন। 1000টা ক্লাস করলেও কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে কথা বের করেন। আর এখানে আহামরি কোনো রকেট সায়েন্স, রকেট ব্রেনের প্রয়োজন পড়ে না এই ভাষাটা শেখার জন্য। একটা একটা ল্যাঙ্গুয়েজ, বাংলায় যেমন কথা বলেন সেভাবেই প্র্যাকটিক্যালি কথা বলবেন। আপনি যতই ইলিটারেট হন বা অশিক্ষিত হন, জাস্ট প্র্যাকটিস করতে হবে। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো উইদাউট প্র্যাকটিসিং ইউ উইল নট বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো এই প্র্যাকটিসটা আমি করিয়ে থাকি। আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, স্পিকিং চর্চা করতে পারবেন ওয়েল এনভায়রনমেন্টে, আমার অধীনে থেকে প্র্যাকটিস করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন, কনভারসেশন করতে পারবেন,
ট্রান্সলেশন করতে পারবেন, তো আপনি কেন পারবেন না? এবং 2,000 টাকা কোর্স ফি, একবারে না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি পেইড কোর্সে অ্যাড করে নিব। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। ইন্ডিয়া থেকেও প্রায় 12 থেকে 13 জন একসাথে গতকাল ভর্তি হয়েছে, এবং বাইরের যে কোনো দেশ থেকে, ইউএসএ, ইউকে, হংকং, কানাডা, সাইপ্রাস, অনেক কান্ট্রির স্টুডেন্টস গতকাল পেইড কোর্সের ফার্স্ট ক্লাস ছিল, তো ওরিয়েন্টেশন ক্লাস ছিল, সবার কাছ থেকে ইন্ট্রোডাকশন পরিচয় নিয়েছি আমি। তো সবাই বলছিল তাদের কথা, এক একজন এক এক কান্ট্রি থেকে, অনেক দেশ থেকে আসে, যারা প্রবাসী আর কি, ক্লাস কোর্সে ভর্তি হয়েছে। তো আগামীকাল পেইড কোর্সের ফার্স্ট ক্লাস শুরু হবে, অর্থাৎ গতকালকে ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওটা রেকর্ড আমি আপনাদের পাঠিয়ে দিব। আর আগামীকাল থেকে শুরু করবেন যদি কেউ করতে চান। অনেকে 5 দিন 7 দিন পরে ভর্তি হয়, বাট ধারাবাহিকতাটা মেনটেন করতে হয়। আপনি যদি 3-4 দিন পরে ভর্তি হন, অনেকেই থাকবেন এরকম হবেন, তাহলে ওই অ্যাকচুয়াল সিকোয়েন্সটা আপনি ধরতে পারবেন না। বাট আগামীকাল থেকে যদি শুরু করেন, একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে শুরু করতে পারবেন। এবং যারা পেইড কোর্সে আসবেন, আমি আমার এই লেখা বইটা আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং আমার অফলাইনের বইটাও চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন, এটা আপনাদের বিষয়। আর আমি আপনাদের একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন। আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে বা ডিলিট হতে পারে, কোর্স শেষে সার্টিফিকেটও পাবেন। অর্থাৎ যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে, এইটা আমাকে আপনি পরবর্তীতে দেখালে আমি নতুন যে কোনো ব্যাচে অ্যাড করে নিতে পারবো। অর্থাৎ একটা ফর্মাল ওয়েতে, একদম প্রফেশনাল ওয়েতে আপনি একটা অফলাইনের কোর্সের থেকে বেটার কিছু এখান থেকে পাবেন। এবং একটা ব্যাচ শুরু করার পর একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো, তার জন্য আমি অন টু ওয়ান সেশন নিয়ে থাকি, এবং স্টুডেন্টদের কিন্তু পার্সোনাল যে স্পিকিং টেস্ট, সেটাও আমি করিয়ে থাকি, এবং এটা আপনারাও দিতে পারবেন, আপনারাও করতে পারবেন। আশা করি অনেক দ্রুত আপনারা আপনাদের ডেভেলপমেন্টটা পাবেন, অনেক ভালোভাবে প্রফেশনাল ওয়েতে এই ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। তো আবারও বলছি, এখনো পর্যন্ত যারা শিখতে চান বা কোর্সটা করতে চান, আসবেন, আগামীকাল থেকেই শুরু করেন, প্রথম থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। এই হচ্ছে মেইন বিষয়। আগামীকাল রাত 9টার ভিতরে আপনারা পে করার চেষ্টা করবেন। আর আজকেও যারা ভর্তি হতে চান, রাতের ভিতরে ভর্তি হতে পারেন, তাহলে আমি নতুন ব্যাচে অ্যাড করে নিব। এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট বা লাস্ট ডিজিটটা জানালে আমি পেইড কোর্সের যে প্রাইভেট ব্যাচটা আছে সেখানে অ্যাড করে নিব। অনেক ভালোভাবে 3 মাসের ভিতরে কভার করতে পারবেন। কারণ আজকে থেকে আমাদের এই ফ্রি ক্লাসগুলো এখানে শেষ হয়ে যাচ্ছে। ওইভাবে রেগুলার ওয়েতে আমি আর এই ফ্রি ক্লাসগুলো থাকবে না, কারণ বেশিরভাগ স্টুডেন্টই দেখেন ভর্তি হয়ে গেছে, আমার পেইড কোর্সে চলে আসছে। এখানে দেখেন 95 জন স্টুডেন্টস আছেন এখন, আপনারা ক্লাস করছেন এই ফ্রি ক্লাস। বাকি যারা আছেন তারা পেইড কোর্সে চলে আসছে অনেক। তো এই হচ্ছে মেইন বিষয়। তো যারা করতে চান তারা জানাবেন সেন্ড মানি করে, আমি অ্যাড করে নিব। আর আমি আরেকটু দেখাই, আপনাদের একটা কনভারসেশন করাতে চাইছিলাম। আরেকটা যে কথা আমি বললাম যে যদি কেউ কোনো ক্লাস মিস করেন, সবগুলো ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকবে। এবং আমাদের নতুন ব্যাচ হচ্ছে রাত 10টা থেকে 11টা, এই টাইমে আপনারা করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কোনো বয়সের যে কেউ এটা ভালোভাবেই করতে পারবেন, ভালোভাবেই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। ওকে, এবার দেখেন, আমরা যদি একটা কনভারসেশন একটু প্র্যাকটিস করি তাহলে কেমন শোনায়। বাদ বাকি কথাগুলো আমি আপনাদের পরে বলছি। এখানে বাংলা টু ইংলিশ আর ইংলিশ টু বাংলা আমরা দুইভাবেই দেখব। তো আমরা অনেকেই আছি ইংলিশে প্যাসেজ রিডিং করতে পারি, রিড আউট করতে পারি, বাট একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং কি হবে, এটা আমরা বের করতে পারি না। তো এইটা আমাদের বের করা শিখতে হবে। অর্থাৎ শুধু প্যাসেজ পড়ে গেলে হবে না, একটা বাক্য কোন টেন্সে লেখা আছে, তার অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা যদি আমরা ধরতে পারি, আইডেন্টিফাই করা শিখতে পারি, তাহলে আমরা যখন একজনের সঙ্গে কমিউনিকেশন করব বা কনভারসেশন করব, সেটা খুব দ্রুত করতে পারবো। যেমন আ ডায়ালগ অ্যাবাউট আ বুক ফেয়ার দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। ওকে, একটা বুক ফেয়ার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এখানে রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। দেখেন, রাজু বলছে গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? বলছে আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? বলছে আই ওয়েন্ট টু ইউর হোম বাট আই ডিড নট ফাইন্ড ইউ। আমি তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি। কি বলছে? আমি তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি। অর্থাৎ আই ওয়েন্ট, দেখেন বোঝার চেষ্টা করেন, আই সাবজেক্ট, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। অর্থাৎ আমি গিয়েছিলাম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, মানে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা অনেকে প্যাসেজ পড়ি, বাট অ্যাকচুয়াল বাংলা যে অর্থ, এটা ধরতে পারি না। দেখেন তো পারা যায় কিনা? বাট আই ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি। অর্থাৎ আমি যদি বলতাম আমি তোমাকে পেয়েছিলাম, তখন কিন্তু ইংলিশটা এরকম হতো, আই ফাউন্ড ইউ, আই ফাউন্ড ইউ। বাট যখন আপনি নেগেটিভ করছেন, ডিড নট ফাইন্ড, অর্থাৎ ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। এ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? ওয়ার, আগে ডাবল ইউ এইচ ওয়ার্ড,
দেন ডিড, অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? বলছে আই ওয়েন্ট টু দ্য একুশে বইমেলা, আমি একুশে বইমেলায় গিয়েছিলাম। বলছে রিয়েলি? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা গিয়েছিলে? ডিড ইউ গো, তুমি কি একা গিয়েছিলে? অর্থাৎ যখন আপনি কোশ্চেন করবেন বা নেগেটিভ করবেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড এর ব্যবহার হবে। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। বাট যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবেন তখন কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম বলবে। যেমন কি বলছে, নো আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, আমি সেখানে আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। বলছে হাউ ওয়াজ দ্য মেলা, অর্থাৎ মেলাটা কেমন ছিল বা ফেয়ারটা কেমন ছিল? বলছে ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ আ বিগ ক্রাউড। বলছে হাউ মেনি শপস ওয়ার দেয়ার? বলছে অলমোস্ট 300। ডিড ইউ বাই এনি বুক? বলছে ইয়েস আই বট, দেখেন BOUGHT হবে একটা। বলছে ইয়েস আই বট, ডিড ইউ বাই, ডিড ইউ বাই অর্থাৎ তুমি কি কিনেছিলে? বলছে হ্যাঁ আমি কিনেছিলাম। আই বট টু স্টোরি বুকস, টু সায়েন্স ফিকশন অ্যান্ড আ নভেল। আমি কি কিনেছিলাম? আমি দুইটা গল্পের বই, দুইটা সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান এবং দুইটা উপন্যাস এবং একটা উপন্যাস আমি কিনেছিলাম। এরপর কি বলছে দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন, আমরা যদি আরেকটু সামনে যাই। বলছে যে আহ ডিড ইউ, সরি হ্যাঁ, ডিড ইউ মিট এনি রাইটার অর পোয়েট? অর্থাৎ তুমি কি কোনো কবি বা লেখকের সাথে দেখা করেছিলে? বলছে ইয়েস আই ওয়াজ লাকি দ্যাট আই মেট জাফর ইকবল, অন অফ মাই ফেভারিট রাইটার। আমি লাকি, আমি ভাগ্যবান যে আমি দেখা করেছিলাম। তো বলছে ডিড ইউ মিট, দেখেন ভার্বটা দিকে খেয়াল করেন, MEET, ডিড বসার কারণে ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখন আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে তখন কিন্তু সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসছে। অর্থাৎ মিটের পাস্ট ফর্ম কি? মেট। আমরা মূলত ইংলিশ কেন পারি না, ইংলিশে কথা কেন বলতে পারি না, আমাদের ভুলটা কোথায় হয়? প্রিভিয়াস ক্লাসগুলো যারা করছেন, বারবার আমি বলছি একটা জায়গার উপর ফোকাস করতে বলছি, সেটা হচ্ছে ভার্বের জায়গা। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, ভার্ব সম্পর্কে ধারণা থাকে, যে যত বেশি ভালোভাবে ভার্বটাকে চেনে বা জানে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে কভার করতে পারে। তো কি বলছে, ইয়েস আই ওয়াজ লাকি দ্যাট আই মেট জাফর ইকবাল, অন অফ মাই ফেভারিট রাইটার। বলছে ভেরি গুড, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি মেলাটা উপভোগ করেছিলে? বলছে রিয়েলি আই এনজয়েড ইট। ডিড ইউ এনজয়, আর অ্যাফার্মেটিভকে আই এনজয়েড ইডি, হ্যাঁ। অ্যান্ড হোপ ইউ উইল অলসো ভিজিট দ্য ফেয়ার ইফ ইউ গেট টাইম, এবং আমি আশা করছি তুমিও মেলাটা ভ্রমণ করবে যদি তুমি সময় পাও। তাহলে দেখেন, ইংলিশ থেকে বাংলা করাটা কিন্তু সহজ, আমার কাছে তো এটাই মনে হয়। কিন্তু বাংলা থেকে আপনি ইংলিশ করতে যান, দেখবেন কতটা হার্ড মনে হয়। যে কোনো একটা বিষয়কে আপনি বাংলা থেকে ইংলিশ করতে যান, আপনার সমস্যা মনে হবে, আপনার কঠিন লাগবে, আপনি সেটা করতে পারবেন না। বিভিন্ন জায়গায় আপনি প্রবলেম ফেস করবেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। যেমন দেখেন, আমি যদি এই একটা কনভারসেশন আপনাকে করাই, যেমন এখানে বলছে একটা কনভারসেশন, সেটা হচ্ছে কজ অফ রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের কারণ। এখন এটা আমি ইংলিশে কিভাবে, মানে ইংলিশ থেকে বাংলা আপনি যদি দেখেন, এটা সহজ মনে হবে যে হ্যালো মিনা, হাউ আর ইউ? বলছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে আই এম নট সো গুড, অন অফ মাই নেইবার্স ডাইড লাস্ট নাইট অ্যাট আ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট নিয়ার সাভার, রিয়েলি ইট ইজ ভেরি স্যাড দ্যাট দ্যার ইজ নট আ সিঙ্গেল ডে ইউ উইল ফাইন্ড উইদাউট দ্য নিউজ অফ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট। এই যে সেন্টেন্সগুলো আপনি দেখছেন, এটা আপনি ইংলিশ থেকে বাংলা করতে পারবেন, এটা সহজ মনে হবে। কিন্তু বাংলা থেকে আপনি একটা বাক্য ইংলিশে করতে যান, যেমন দেখেন এইখানে আমি যদি বলি যে তুমি ঠিক এটা বলেছো না, তুমি ঠিক বলেছো হবে, তুমি ঠিক বলেছো, বলেছেন না, বলেছো। সত্য কথা বলতে আজকাল এটি আমাদের দেশের একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই যে একটা বাক্য না, দেখেন, সত্য কথা বলতে আজকাল এটি আমাদের দেশের একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদের মেইন প্রবলেমটা কি জানেন? দেখেন, আওয়ার মাদার ট্যাং ইজ বাংলা। তো যখন আমরা ইংলিশে করতে যাই বা লিখতে যাই বা বলতে যাই, আমরা আগে বাংলা ভাবি, কিন্তু বাংলা ভেবে আমরা টেন্সের স্ট্রাকচার জানা সত্ত্বেও আমার ঠিক কোন টেন্সের ভিতরে একটা সেন্টেন্স হবে আমরা বুঝতে পারি না। যেমন এই যে দাঁড়িয়েছে, এটা দেখে আপনি কি বলবেন? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি প্রেজেন্ট পারফেক্ট? আচ্ছা, এটা কোন টেন্স আপনারা বলেন তো? এই যে বাক্যটা, এটা কোন টেন্সে লেখা আছে? হু ক্যান সেই দ্যাট? আজকাল এটি আমাদের দেশের একটি সাধারণ ঘটনা পারফেক্ট হয়ে টেন্স, দাঁড়িয়েছে। এটা কোন টেন্স? পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে এটার ইংলিশ কি? যে ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে, ইট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি নাও এ ডেইস। টোটাল ইংলিশটা কি? আমার বুঝতে হবে যখন এই ধরনের বড় বড় বাংলা
যখন আমরা এই ধরনের বড় বড় বাংলা বাক্যগুলো বা সেন্টেন্সগুলো দেখব, আমাদের একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল পার্ট কতটুকু, জিস্ট অংশ কতটুকু, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। তো এই বাক্যের মেইনলি সাবজেক্টটা কি? সাবজেক্টটা কি? ইট। সাবজেক্টটা কি? ইট। এই আমাদের দেশে কোনো সাবজেক্ট না, আজকাল কোনো সাবজেক্ট নাই, যে এটি মানে এটা, এই হচ্ছে আমাদের সাবজেক্ট। আজকালটা কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। আমাদের দেশে কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। এগুলো এক্সটেনশনের পার্ট, এগুলো শুরুতেও বসানো যায়, শেষেও বসানো যায়, বাট মেইন পার্ট কি একটা বাক্যের? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে ইট, হয়ে দাঁড়িয়েছে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় আসে? সাবজেক্টের পর। তাহলে এই বাক্যটার মেইন পার্ট হচ্ছে যে ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ BECOME, অর্থাৎ এটা এটা দাঁড়িয়েছে, ইট হ্যাজ বিকাম। এবার কি? একটা সাধারণ ঘটনা। তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট, ইট হ্যাজ বিকাম। এবার এই একটা সাধারণ ঘটনা আমার এখানে অবজেক্ট, যে কমন, ইট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট। এটা একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এইবার ওই যে আজকাল বা আমাদের দেশে, এই দুটো বাকি আছে এখানে। এটা কিন্তু আপনি শুরুতেও লিখতে পারেন, যে টুডে ইন আওয়ার কান্ট্রি বা নাও ডেজ ইন আওয়ার কান্ট্রি। একদম এই ইটের আগে এই কথাগুলোকে লেখা যায়। হ্যাঁ, কি বললাম? নাও ডেজ ইন আওয়ার কান্ট্রি। আবার এই লাস্টেও লেখা যায়, লাস্টে লিখলে বেটার হয়। সাবজেক্ট ভার্বের পর অবজেক্ট, দেন বাকি অংশটা। এবং বাকি অংশ যখন বসাবেন, আগে ম্যানার, দেন প্লেস, দেন টাইম, দেন রিজন। তো এখানে তো সবগুলো নেই, প্লেস আর টাইম আছে। তো আগে প্লেসকে বসান, যে ইন আওয়ার কান্ট্রি। এইগুলো কেন আমি এরকম বলছি? আমরা অনেকেই মনে করি কি, যে আহ, একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হয়। অনেকেই আজকালটাকেই সাবজেক্ট বলে, আমাদের দেশটাকেই সাবজেক্ট বলে। বাট না, এগুলো প্লেস, এগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমি কি বললাম? আপনারা কি বুঝতে পারছেন? ইট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি নাও ডেজ। আমরা যখন অনেক বড় বড় বাক্যগুলোকে ট্রান্সলেট করব, মেইন পার্টটুকু আগে খুঁজে বের করার চেষ্টা করব। তারপর যে ফ্রেজাল ওয়ার্ড বা বাকি অংশগুলো আছে, সেগুলো আমরা দেখব। কেউ কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? মেইন পার্ট কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা বাক্যের সেই অংশ কতটুকু, এটা বের করার চেষ্টা করতে হবে। বোঝা যায় কি বললাম? স্যার। তাহলে বলেন তো, এই বাক্যটার মেইন পার্ট কোনটা? আচ্ছা, এখানে বলছে যে এটি আজকাল সত্যি উদ্বেগের বিষয়। ইট ইজ ইট ইজ রিয়েলি আ ম্যাটার অফ কনসার্ন টুডে। হ্যাঁ, আচ্ছা, এইটা বলেন তো, যে তবে তুমি কি আমাকে সারা দেশে ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণ বলতে পারো? এই বাক্যটাতে মেইনলি সাবজেক্ট ভার্ব আর অবজেক্টের পার্ট কোনটা, আর মানে বাকি অংশ কোনটা, এটা কি আপনি আইডেন্টিফাই করে বলতে পারবেন? বলেন তো, মেইনলি এখানে আমার সাবজেক্ট ভার্ব অর্থাৎ মেইন পার্ট কোনটা, আর বাইরের অংশ কোনটা? বলতে পারেন কেউ? বাংলা দেখে পার্ট অফ স্পিচ। তুমি সাবজেক্ট, এরপর? হ্যাঁ, স্যার সড়ক দুর্ঘটনা স্যার। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই বাক্যটার ইংলিশটা কি দেখেন, বাট, তবে, হ্যাঁ, বা হাউএভার, যেটাই আপনি বলেন, এইভাবে আপনি একটা লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে পারেন। এবার আমার বলতে পারো, এটা হচ্ছে মডালের সেন্টেন্স। অর্থাৎ কোশ্চেন করতে গেলে আগে অক্সিলারি ভার্বটা আসবে। অর্থাৎ ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট, about the reason, REASON, can you tell me about the reason of, can you tell me about the reason of frequent road accident, ঘন ঘন সড়ক দুর্ঘটনা। ইংলিশটা কি? FREQUENT, frequent road অ্যাক্সিডেন্ট। এইবার ইন আওয়ার কান্ট্রি আর দ্য হোল কান্ট্রি, সারা দেশে। তাহলে এই বাক্যটায় মূলত ক্যান ইউ টেল মি, এই হচ্ছে ক্যান ইউ টেল মি, অর্থাৎ ইউটা সাবজেক্ট, টেলটা ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট। মিটা কি? অবজেক্ট। এটাকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। আর বাকি যে জায়গাটা আছে, এগুলো হচ্ছে সব এক্সটেনশনের পার্ট, যে কি সম্পর্কে কথাটা বলছে। অ্যাবাউট দ্য রিজন অফ ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট ইন দ্য হোল কান্ট্রি, সারা দেশে। তো এইগুলো হচ্ছে বাইরের পার্ট। এর জন্য অনেক কারণ দায়ী, অনেক কারণ রয়েছে। তো দ্যার আর সো মেনি রিজন ফর দ্যাট, ফর দ্যাট রিজন দ্যার আর সো মেনি রিজন, দ্যার আর সো মেনি কজেস, ইউ ক্যান সে দ্যাট। এরপর বলছে বেপরোয়া গাড়ি চালানো,
ট্রাফিক পুলিশের অভাব, চালকদের অজ্ঞতা, ওভারটেকিং প্রবণতা, ট্রাফিক সিগন্যাল এবং বিধি লঙ্ঘন ইত্যাদি সড়ক দুর্ঘটনায় ব্যাপক অবদান রাখে। এইবার একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই যে একটা পার্ট, অর্থাৎ এই যে একটা সেন্টেন্স আপনারা এখানে দেখছেন, এইটা ট্রান্সলেট করতে গেলে আমরা অনেকেই বুঝতে পারি না কিভাবে করব, প্রবলেম ফেস করি। প্রবলেম ফেস করবেন না, এই এই যে বাক্যটা, এইখানে মেইন সাবজেক্ট ভার্ব কোনটা জানেন? দেখেন, ঘন ঘন সড়ক দুর্ঘটনায় ব্যাপক অবদান রাখে। এখন কোন জিনিসটা অবদান রাখে? এই যে বিষয়গুলো, অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক পুলিশের অভাব, চালকদের অজ্ঞতা, ওভারটেক প্রবণতা, ট্রাফিক সিগন্যাল এবং বিধি লঙ্ঘন ইত্যাদি ঘন ঘন সড়ক দুর্ঘটনায় ব্যাপক অবদান রাখে। তাহলে এই যে পার্টগুলো দেখছেন না, এগুলো ফ্রেজ আকারে ব্যবহার করতে হবে। যেমন রিকলেস ড্রাইভিং, কি বলতে পারি? রিকলেস ড্রাইভিং, এটা কি? জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড। হ্যাঁ, ল্যাক অফ ট্রাফিক পুলিশ, এরপর কি? ইগনোরেন্স অফ ড্রাইভার, ইগনোরেন্স অজ্ঞতা, ওভারটেকিং টেন্ডেন্সি, ট্রাফিক সিগন্যাল অর্থাৎ ভায়োলেন্স অফ ট্রাফিক সিগন্যালস, এইগুলো আপনি প্রথমে বসাবেন। এরপর জাস্ট আপনার ভার্বটা কি? অবদান রাখা, কন্ট্রিবিউট দিস ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, কন্ট্রিবিউট দিস ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট। মানে কত সহজে করা যায় যদি আপনি একটু ভাবতে পারেন, বা এই ট্রান্সলেশন সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি ইমাজিন করতে পারবেন না। বাট এটা যদি আপনি চর্চা না করেন, না ভাবেন, এই বিষয়গুলো আপনার কাছে অনেক কঠিন মনে হবে, অনেক হার্ড মনে হবে, অনেক জায়গায় আপনাদের সমস্যা তৈরি হবে। যেমন এই যে নিরক্ষর এবং অসতর্ক চালকদের শনাক্ত করতে হবে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে, এই যে সেন্টেন্সগুলো দেখছেন না, এগুলো আবার কিসের জানেন? এটা হচ্ছে সেমি মডাল ভার্বের, সেমি মডাল ভার্বের প্যাসিভের স্ট্রাকচার। যেমন ইললিটারেট অ্যান্ড আনকনসিয়াস ড্রাইভার্স, illiterate and unconscious drivers have to be, have to be identified, অথবা আপনি বলতে পারেন শুড বি আইডেন্টিফাইড, করা উচিত বা করতে হবে একই মিনিং দেয়। ওই যে হ্যাভ টু বি প্লাস ভি থ্রি বা শুড বি প্লাস ভি থ্রি, এটা কি? মডাল বা সেমি মডালের প্যাসিভ। এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে, এবং অর্থাৎ অ্যান্ড দেয়ার ড্রাইভিং লাইসেন্স শুড বি ব্যান্ড, হ্যাভ বা হ্যাজ টু বি ব্যান্ড, দ্য ড্রাইভিং লাইসেন্স এই যে শুড বি ব্যান্ড, এগুলো কি? এগুলো হচ্ছে মডালের প্যাসিভ। তো এই যে ভার্বটা দেখে, বাংলাটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এটা টেন্স না মডাল না প্যাসিভ, ঠিক কোন সেন্স, টাইমিংটা কেমন, এবং সেই অনুযায়ী ভার্বটাকে আমরা ইউজ করতে পারি কিনা, এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এইটা যারা পারে, এটা যে পারবে সে দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে, দ্রুত ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে। এবং এইগুলো থেকে আমাদের কিন্তু ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়, এবং এগুলো সব প্র্যাকটিক্যাল ভোকাবুলারি। দেখেন, এই কনভারসেশনের জন্য যে ভোকাবুলারি গুলো আছে এখানে দেওয়া আছে: নেইবার্স, ট্রাজিক, কমন ইনসিডেন্ট, রিকলেস, ওভারটেকিং টেন্ডেন্সি, দেখছেন সবগুলো, ইললিটারেট নিরক্ষর, ইনসিডেন্ট, আইডেন্টিফাইড, মিনিমাইজ। হ্যাঁ, এইভাবে এইগুলো আমাদের করার চেষ্টা করতে হবে। এটা তো আমি এইভাবে দেখাচ্ছি আপনাদের, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা ট্রান্সলেশন এইভাবে ভেঙে ভেঙে করাই। এটা করলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই এক্সপার্ট হবেন, অবশ্যই আপনি ফ্লুয়েন্ট হবেন। এই ল্যাঙ্গুয়েজটা কঠিন না, খুব সহজেই শেখা যায়। তো আবারও বলছি, যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান তারা জানাবেন। 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানালে আমি অ্যাড করে নিব। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। তো আর আর সবার জন্য শুভকামনা থাকলো। গুড নাইট টু অল অফ ইউ। আল্লাহ হাফেজ।